ইমাজিন করো যদি একদিন তুমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের রিবর্ন হয়ে যাও, কিন্তু একটা গোবলিনের রূপে, এবং তোমার কাছে একটা সিস্টেম থাকে যেটা তোমাকে সবার স্কিলস কপি করার এবিলিটি দেয় এবং ধীরে ধীরে তোমাকে ডিমন লর্ডে পরিণত করে দেয়, সাথে তোমাকে সব রকমের স্পিসিজের সাথে রিলেশনশিপ বানানোর চান্স দেয়। তাহলে কি তুমি এমন জীবনযাপন করতে চাইবে? তোমারটা তো জানি না, কিন্তু রোর গল্পটা ঠিক এমনই। তাহলে চলো একবার দেখে নিই সে তার বেকার লাইফকে হেভেনে পরিণত করতে পারে কিনা। রো একটা অ্যারোগেন্ট লুজার ছিল, যাকে একটা পাগল মেয়ে মেরে ফেলে, কিন্তু সব কিছু বদলে যায় যখন সে একটা উইক গোবলিনের রূপে রিবার্থ নেয়, যে কোনো জিনিস খেলে তার পাওয়ার অবজার্ভ করতে পারে। এইভাবে সে ইভলভ হয়ে সবচেয়ে স্ট্রংগেস্ট বিইংয়ে পরিণত হয় এবং সব রকমের মনস্টার গার্লসদের বাজানো শুরু করে দেয়। গল্পের শুরু হয় রোকে কেউ একজন তাকে নির্মমভাবে মার্ডার করে দেয়। তবে পরের বার যখন সে চোখ খোলে, তখন তাকে একটা কুৎসিত বয়স্ক ক্রিচার আর কুৎসিত সবুজ রঙের বাচ্চারা দেখা যায়। সে কাঁদতে থাকে যখন সে বুঝতে পারে যে সে পৃথিবীর সবচেয়ে নোংরা বটম ফিডার মনস্টারদের একটা, অর্থাৎ লেভেল 1 গবলিনের রূপে জন্ম নিয়েছে। 3 দিন পর রো খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয় এবং নার্সারির সবচেয়ে বড় গবলিনের সাথে যায়, যাতে এই স্ট্রেঞ্জ নতুন ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করতে পারে এবং তার প্রথম খাবার অর্থাৎ মিল শিকার করতে পারে। নার্সারির বাইরে তারা দুজনে মিলে কাজ করে এবং লাঞ্চের জন্য একটা হর্নড র্যাবিট ধরে, কিন্তু খরগোশের মাংস খাবার কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথায় একটা স্ট্রেঞ্জ ভয়েস শোনা যায়, যেটা তাকে বলে যে সে এলিক্সার আনলক করে ফেলেছে, এবং সে একদম কনফিউজ হয়ে যায়। হঠাৎ তার আগের জীবনের একটা স্পেশাল এবিলিটি মনে পড়ে, যাকে অবজর্পশন বলা হয়। এটা একটা এক্সট্রিমলি রেয়ার এবিলিটি, যেটা তাকে যেসব জিনিস সে খায় তার গুণ অর্জন করতে দেয়। সে বুঝতে পারে যে তার কাছে এখনও সেই পাওয়ার আর পুরনো মেমোরিজ আছে। পরের সকালে রো তার প্রথম গামির সাথে দেখা করে, যে অনেকক্ষণ ধরে তার স্পিড আর গ্রোথকে অ্যাডমায়ার করছিল। সে তার সিলিন্ডার বডি দিয়ে তার সাথে লেগে যায়, কিন্তু যেহেতু সে এখনও তোমার মতোই একটা ভার্জিন, তাই রো শুধু তাকে পরের দিন শিকারের সাথে যাওয়ার ইনভিটেশন দেয়। দুর্ভাগ্যবশত পরের দিন বৃষ্টি হয়ে যায়, তাই রো শিকার ক্যান্সেল করে দেয় এবং স্টোরেজে যায় যাতে নতুন ওয়েপনের জন্য কিছু ম্যাটেরিয়ালস খুঁজে পায়। সেখানে পৌঁছে তাকে ক্যাপটিভ হিউম্যান উইমেনদের একটা গ্রুপ দেখা যায়, কিন্তু সে তাদের ইগনোর করে এবং চুপচাপ নার্সারিতে ফিরে এসে তার কাজ চালিয়ে যায়। তবে নতুন ওয়েপন বানাতে বানাতে সে ভাবতে থাকে যে ওই উইমেনরা কি শুধু তাদের জন্য খাবার, নাকি তাদের ধরার পেছনে আরও কোনো মিস্টিরিয়াস রিজন আছে। তখনই নার্সারির সবচেয়ে বড় গবলিন এল্ডার জি তাকে মাঝখানে থামিয়ে বোঝায় যে কিভাবে একটা গবলিন লেভেল 1 থেকে 100 পর্যন্ত র্যাঙ্ক আপ করলে অ্যাডভান্সড লাইফ ফর্মে ইভলভ করতে পারে। সে এখনও এল্ডার জির কথায় একটু কনফিউজড, কিন্তু যখন জি দুষ্টুমি করে হাসে, তখন তার মনে হয় নিশ্চয়ই কিছু চলছে। পরের কয়েকদিনে রো আরও অনেক মনস্টার্স থেকে স্কিলস অর্জন করে, যাদের সে কিচি আর গুমির সাথে শিকার করার সময় খায়। এটা না জেনেই যে 3টে হাংরি আর জেলাস গবলিন্স তাদের উপর নজর রেখেছে। এক রাতে ওই 3টে হাংরি গবলিন্স রোর ওপর অ্যাটাক করে, যাতে তাকে ঘুমের মধ্যেই শেষ করে দেয়। কিন্তু রো তাদের আসতে দেখে ফেলে এবং তাদের এমন ধুলাই করে যে বাকি সব ভাইবোন তার পাওয়ার দেখে ভয় পেয়ে যায়। পরের দিন রো আর তারা জঙ্গলে একটা অর্কের সাথে লড়াই করে এবং শুরুতে খুব ভালো টক্কর দেয়, এমনকি সে কাউকে ইনজার্ডও করে দেয়। কিন্তু রো আর গুমির দারুণ টিমওয়ার্কের কারণে তারা অর্কের জয়েন্টসকে পাথর দিয়ে ভেঙে দেয় এবং যখন সে আর নড়তে পারে না, তখন তার কাজ শেষ করে দেয়। এরপর তারা অর্কের মাংস খায় এবং তার নিউট্রিয়েন্টস থেকে আরও কিছু স্কিলস পায়। তারপর কিছু অংশ নার্সারিতে নিয়ে যায় যাতে বাকি ভাইবোনদের খাওয়াতে পারে। শুরুতে তারা মাংস নিতে দ্বিধা করে, কারণ তাদের ভয় ছিল যে কোথাও রো তাদেরও পিটিয়ে না দেয়, যেমন সে ওই 3জনকে পিটিয়েছিল। কিন্তু যখন রো তাদের ভরসা দেয় যে সব ঠিক আছে, তখন তারা চেপে খায়। পরে সেই রাতে যখন সে ঘুমাচ্ছিল, তখন তার মাথার ওই ভয়েস তাকে ইভলভ করার অপরচুনিটি দেয়, কিন্তু যেহেতু সে খুব টায়ার্ড ছিল, সে কনশাস না হয়ে সব কন্ডিশনস অ্যাকসেপ্ট করে নেয়। পরের সকালে রো জাগে তো দেখে যে সে এখন ইভলভ হয়ে গেছে, একদম অ্যাস্টেন হলের মতো 6 প্যাক্স সহ। তার স্ট্রেংথ টেস্ট করার জন্য কিচি তাকে জাঙ্গলের ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে এবং রো রাজি হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই যখন তাদের মক ব্যাটল শুরু হয়, কিচি ঘুষির বৃষ্টি নিয়ে রোর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এক কোণে ঠেলে দেয়। রো সব পাঞ্চেস ব্লক করে এবং কাউন্টার অ্যাটাকের সুযোগের অপেক্ষা করে। যেই সুযোগ পায়, রো তার পায়ে লাথি মারে, যার ফলে সে পড়ে যায় এবং রো জিতে যায়। ফাইটের ঠিক পরেই রো কোনো ডেঞ্জারাস মনস্টার আসার ফিলিং পায়, তাই সে গুমিকে ডাকে যে লুকিয়ে তাদের ফাইট দেখছিল এবং অ্যাম্বুশের জন্য প্রিপেয়ার হয়। শীঘ্রই কয়েকটা ব্ল্যাক উলফস দেখা যায়, যারা যা কিছু দেখছে তাই শিকার করছে।
যেই তারা খাওয়া শুরু করে, রো গুমিকে প্যাক লিডারের ওপর পয়জনাস অ্যারো ছুটতে বলে এবং লিডারকে পয়জন করে দেয় এবং তারপর বাকি ছোট উলসের ওপর অ্যাট্যাক করে। তাদের হারানোর পরপরই সে প্যাক লিডারকে খেয়ে ফেলে, তার অনেক এবিলিটিজ অর্জন করে এবং বাকি মাংস নার্সারিতে নিয়ে যায় যাতে ভাই বোনদের খাওয়াতে পারে। কিন্তু তাদের খাওয়ানোর আগে সে তাদের কাছে প্রমিস করে যে সে তাদের ওয়েপন্স বানানো আর শিকার করা শেখাবে এবং সবাই তার অধীনে ট্রেন হওয়ার জন্য রাজি হয়ে যায়। গবলিন্সদের জন্য সবকিছু ভালোভাবে চলছিল এবং রাতটা ভালো নোটে শেষ হয়। দুর্ভাগ্যবশত পরের দিন যখন তারা ওঠে, রো আর এল্ডারজি জানতে পারে যে তাদের হিউম্যান প্রিজনার্সরা আগেই পয়জন ওভারডোজ নিয়ে নিজেদের কষ্ট শেষ করার জন্য আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। বিচলিত না হয়ে রো তাদের জন্য একটা সাইলেন্ট মেমোরিয়াল রাখে এবং আবার পাওয়ারফুল স্পিসিস শিকার করা আর ভাই বোনদের ট্রেন করাই মন দেয়। কয়েকদিন পর প্রায় 1 ডজন হপ গবলিন্সের একটা গ্রুপ, যারা নিজেদের রেডার্স বলে, তাদের নার্সারির কাছে আসে। ভাই, এই রেডার্সরা তো নিশ্চয়ই কিছু ঝামেলা করতে এসেছে। শুরুতে রো তাদের ওপর অ্যাটাক করার চেষ্টা করে, ভেবে যে এরা অ্যানিমি গবলুস, কিন্তু যখন এল্ডারজি রিভিল করে যে এরা তাদের বড়া প্রিস্টস অর্থাৎ প্রেডিসেসর্স, তখন সে শান্ত হয় এবং তাদের হোম কামিংয়ে ওয়েলকাম করে। যেই রেডার্স তাদের গ্রামে সেটেল হয়, রোর নজর নতুন ক্যাপচার্ড হিউম্যান উইমেনদের দিকে পড়ে, যাদের তারা রাস্তায় ধরে এনেছে, এবং শীঘ্রই বুঝতে পারে যে গবলিন্সদের এই মেয়েরা শুধু ক্ল্যাপিং আর বাচ্চা প্রসব করানোর জন্য দরকার। একজন পুরনো মানুষ হিসেবে রো এসব হতে স্পষ্ট না করে দেয়, তাই সে রেডার গ্রুপের লিডার হপকিনের কাছে যায় এবং খুব ভদ্রভাবে রিকোয়েস্ট করে যে ওই হিউম্যান উইমেনদের চার্জ তাকে দিয়ে দিতে। হপকিনের কাছে রোর এই বোল্ডনেস ডিসরেসপেক্ট মনে হয়, তাই সে চটে যায় এবং রোর সাথে লড়তে রাজি হয়। কিন্তু ফাইট শুরু হওয়ার আগেই একটা ফিমেল গবলিন মেড, যার নাম হপসি, এবং তার বান্ধবী এসে পড়ে এবং সাজেস্ট করে যে রো আর হপকিনকে একটা স্ট্যান্ডার্ড ডুয়েল লড়তে হবে, এটা ডিসাইড করার জন্য যে শেষ পর্যন্ত কার হুকুম চলবে। ন্যাচারালি সবাই রাজি হয়, কিন্তু যেই ব্যাটেল শুরু হয়, রো হপকিনকে ডিমন সিল্কের মোটা কোকুনে জড়িয়ে ফেলে, যেটা সে আগে একটা ডিমন স্পাইডার খেয়ে শিখেছিল, এবং তাকে শেষ করে দেয়। এরপর সে অফিসিয়ালি ভিলেজ লিডার হয়ে যায় এবং ওই হিউম্যান ফিমেলসদের কাছে প্রমিস করে যে সে কাউকে তাদের ক্ষতি করতে দেবে না। তাদের মধ্যে একজন রুবিলিয়া নামের রেড হেডেড বিউটি তাকে জিজ্ঞেস করে যে তাদের প্রোটেক্ট করার বদলে তার কি চাই। তখন সে বলে যে তার শুধু তাদের হিউম্যান নলেজ চাই। তার এই ভালো ব্যবহারে টাচড হয়ে মেয়েরা ফোপিয়ে ফোপিয়ে কাঁদতে থাকে এবং রো তাদের কেজে রেখে চলে যায়। কয়েকদিন পর হপকিন আর তার সাথীরা চুপি চুপি সেই প্রিজনে ঢোকে যেখানে হিউম্যান ফিমেলসদের রাখা হয়েছে, যাতে তারা জোর করে স্লপি টপি নিতে পারে। কিন্তু যেই তারা মানমানি করতে যাবে, রো তার ব্যাট থেকেই ডেঞ্জার ফিল করে এবং দ্রুত তাদের দিকে ড্যাশ করে। সেখানে পৌঁছে হপকিনা তার গুন্সদের এমন ধুলাই করে যে তাদের নানি মনে পড়ে যায় এবং এত সোশ্যাল ক্রেডিট কামায় যে সে মেয়েদের প্রিন্স চার্মিং হয়ে যায়। যেই গবলিন, কিচি আর বাকিরা জাগে, রো হপকিন আর তার গুন্সদের বাইরে বৃষ্টিতে বেঁধে রাখে এবং তাদের ততক্ষণ পর্যন্ত পেটায় যতক্ষণ না তারা মরে যায়, যাতে ভবিষ্যতে অবাধ্যতের জন্য উদাহরণ হয়। সকালের মধ্যে আরও আর তার ক্রু একটা ট্রি হর্নড হর্স মনস্টারকে শোষ করে এবং তার মাংস এনজয় করতে বসে। ওই ঘোড়ার মাংস খাওয়ার পর আরও ট্রিপল থ্রাস্ট এবিলিটি শেখে, যেটা তার অ্যাট্যাকলি পাওয়ার 3 গুণ বাড়িয়ে দেয়, এবং সে এটাকে তার ইনভেন্টারিতে স্টোর করে নেয়। পরের সকালে আরও তার ট্রেনিং ক্যাম্প থেকে বেরিয়ে জঙ্গলের নর্দার্ন পার্টে আরও পাওয়ারফুল শিকার খুঁজতে যায়। পথে তাকে একটা ড্রাই হর্স মনস্টার পুলের কাছে চিল করতে দেখা যায় এবং সে তার ফেজ 1 ডিমাইস ম্যাজিক অ্যাটাক টেস্ট করে। মাত্র এক ঝটকায় ঘোড়ার মাথা উড়িয়ে দিয়ে তার মধ্যে একটু ঘমান্ড আসে এবং সে জঙ্গলের নর্দার্ন পার্টসে আরও গভীরে চলে যায়। অনেক ঘন্টা ট্র্যাভেল করার পর তাকে রক্তের বড় বড় দাগ দেখা যায়, যেগুলো কিছু দূরে পড়ে থাকা অর্ধেক খাওয়া হর্নড হর্সের স্কেলেটন পর্যন্ত যাচ্ছিল। তখনই তার হঠাৎ এল্ডারজির সেই কথা মনে পড়ে যখন তিনি তাকে সেই বিশাল আর ডেঞ্জারাস ক্রিমসন ক্রিচারের কথা বলেছিলেন, যাকে রেড বেয়ার বলা হয়, যে ওই রিজিয়নে থাকে। যেই আরও তার পরের মুভ প্ল্যান করে, রেড বেয়ার সেখানে আবির্ভূত হয় এবং তার মুখোমুখি হয়, কিন্তু পালানোর বদলে আরও তার ওয়েপন নিয়ে রেডি হয়ে যায় এবং বিয়ারের ওপর ফেজ 1 ডিমাইস ম্যাজিক দিয়ে অ্যাটাক করে। তার সারপ্রাইজের সীমা থাকে না যখন রেড বিয়ার তার বাঁ হাত স্যাক্রিফাইস করে রেডের ম্যাজিক অ্যাটাক ডিফ্লেক্ট করে দেয় এবং তার ডান হাত পুরো শক্তি দিয়ে আরোর ওপর ঘোরায়, যাতে তার কাজ শেষ করতে পারে। যদিও সে বিয়ারের শার্প ইনস্টিংক্ট দেখে একটু শকড, তবুও আরও তার সব অ্যাট্যাক্স ডজ করে এবং তার নিজের সোর্ড দিয়ে বিয়ারের মাথায় আঘাত করার চেষ্টা করে।
দুর্ভাগ্যবশত বিয়ারের মোটা খুলির কারণে অ্যাটাক্স বেশি ড্যামেজ করতে পারে না, কিন্তু তবুও আরও স্ট্র্যাটেজি বদলায় এবং বিয়ারকে ডিমন স্পাইডার কুকুনে জড়ানোর চেষ্টা করে। এবার বিয়ার শুধু সিল্ক গলিয়ে দেয় না, বরং মুখ থেকে লিকুইড ফায়ারও ছোড়ে। আরও বুঝতে পারে এটা বড় মুশকিল, তাই সে বিয়ারের অ্যাটাক রেঞ্জ থেকে বাইরে পালায় এবং আগুনে পোড়া ওয়ুন্ডস হিল করে। এরপর আবার বিয়ারের সামনে আসে, নিজেকে কুলিং ম্যাজিকে ঢেকে এবং সোজা বিয়ারের মুখে ছুরি মারার জন্য দৌড়ায়। এটা দেখে বিয়ার তাকে দূরে রাখার জন্য আরও আগুন ছোড়ে, কিন্তু আরও সেই গরম সহ্য করে এবং ততক্ষণ এগোতে থাকে যতক্ষণ না সে শেষ পর্যন্ত বিয়ারের মুখে আঘাত করে। দুর্ভাগ্যবশত যেই আরও ভাবল যে সে যুদ্ধ জিতে গেছে, বিয়ার তাকে কাছের একটা পাথরে ছুঁড়ে মারে এবং মুখ খোলা রাখে যাতে ওয়ুন্ডটা হিল না হয়ে যায়। কয়েক সেকেন্ড পর আরও আবার ওয়ুন্ড হিল করে এবং অনেক ঘন্টা ধরে বিয়ারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত তার ফরআর্ম হারিয়ে ফেলে এবং অবশেষে নর্দার্ন রেড বিয়ারকে হারায়। এরপর এবিলিটিস পাওয়ার জন্য একটু মাংস খায় এবং ফ্যাটিগের কারণে আনকনশাস হয়ে পড়ে। রহস্যময় ঘুমের মধ্যে তার মাথার ওই স্ট্রেঞ্জ ভয়েস তাকে দ্বিতীয়বার ইভলভ করার সুযোগ দেয় এবং আরও সিলেক্ট করে। যখন সে জেগে ওঠে, আরও তার ফিস্ট চালিয়ে যায় এবং শীঘ্রই বুঝতে পারে যে তার ওয়েপন্স আর আর্মার এখন খুব ছোট আর খালি লাগছে। শীঘ্রই জানতে পারে যে সে এখন রেয়ার ব্ল্যাক ওগার স্পিসিসে ইভলভ হয়ে গেছে, কিন্তু তবুও নতুন রূপে বাড়ি ফিরে যায়। বাড়ি পৌঁছে গবলিন ভিলেজবাসীরা ভয় পায় যে কোথাও এটা এনিমি না হয়, কিন্তু যখন গোবি তার চোখের দিকে খেয়াল করে তখন বুঝতে পারে এটা আরোই এবং তাকে এভাবে একা ছেড়ে যাওয়ার জন্য তার ওপর অ্যাটাক করে। শীঘ্রই এল্ডার জি সহ বাকি গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে এবং অবাক হয় যে সে এত তাড়াতাড়ি কিভাবে বড় হচ্ছে, কারণ তারা এমন আগে কখনো দেখেনি। তারা তার নতুন স্টেট নিয়ে কিছু প্রশ্ন করে এবং সে যথাসাধ্য উত্তর দেয়। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর সে স্টোরেজ ইউনিটে যায়। নতুন কাপড় নিতে নিয়ে গোবি আর বাকি হিউম্যান লেডিস সারা দিন তার এই স্ট্রেঞ্জ আর হট বডিকে হাংরি অ্যানিমালের মতো তাকিয়ে থাকে। সব লেডিসকে তার ড্রেস দিয়ে ইমপ্রেস করার পর আরও সেই হিউম্যান গ্রিন হেড অ্যালকেমিস্ট বেটির সাথে দেখা করতে যায়। ভাই, এই ব্ল্যাক রূপ তো একদম বওয়াল লাগছে। স্পাইনাল তার ওয়ার্কশপে পয়জনাস পোশনস বানাতে বানাতে নোটিস করে এবং স্ট্রিক্টলি জিজ্ঞেস করে যে তার ইন্টেনশনস কী। স্পাইনাল বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তাই সে ওবারকে সত্যি বলে দেয় যে শুরুতে সে সব গবলিন ক্যাপ্টার্সকে পয়জন দিয়ে নিজেকে আর বোনদের বাঁচানোর প্ল্যান করেছিল, কিন্তু এখন যেহেতু বুঝেছে যে ওবার একটা ট্রাস্টওয়ার্দি গবলিন, তাই তখন থেকে প্ল্যান ড্রপ করে দিয়েছে এবং সে একটু আনশিওর যে এখন কি করবে। এটা শুনে ওবার তাকে তুলে নেয় এবং তার এক্সট্রা লার্জ ফিঙ্গার্স দিয়ে তার সেন্সিটিভ স্পটস ছুঁয়ে দিতে থাকে। যখন দুজনেই মুভমেন্ট এনজয় করছে, তখন এই কাছেই দাঁড়ানো গোবি আর রুবেলিয়ার জেলেসি ভরা ডেপথ স্টেয়ার্স অনুভব করে, তাই সে স্পাইনালকে নামিয়ে দেয় এবং বাকি পুরো দিন সব মেয়েদের খুশি করতে কাটিয়ে দেয়। পরের দিন ওবার তার এই নতুন স্টেটে কিচি আর বাকি সবার সাথে রেসলিং করার চেষ্টা করে, কিন্তু তার ইমেন্স স্ট্রেংথের কারণে তাদের খুব সহজেই ওভারপাওয়ার করে ফেলে, যার ফলে কিচির মধ্যে একটু জেলেসি জন্ম নেয়। তাই সে আরেকটা মনস্টার শিকার করতে বেরিয়ে পড়ে। ওবার পিছনে থেকে বাকি দিনটা এনজয় করে। পরের দিন ওবারের মাইনার আর ইকুইপমেন্ট স্পেশালিস্ট দৌড়ে এসে একটা ইনজিওর্ড মিনিয়েচার হিউম্যানয়েড ক্রিচার নিয়ে আসে, যার কপালে একটা বড় জেম স্টোর আছে যাকে কারবাঙ্কেল বলা হয়। সে এক্সপ্লেন করে যে যখন সে কিছু ওয়াল খুঁড়ছিল তখন এটাকে আনকনশিয়াস অবস্থায় পেয়েছে। কোনো ডিলে ছাড়াই ওবার কারবাঙ্কেলকে তার র্যাপিড হিলিং এবিলিটি দিয়ে হিল করে দেয় এবং তার জাগার অপেক্ষা করে। যখন কারবাঙ্কেল জাগে তখন সে নিজেকে রিটার্নার হিসেবে ইন্ট্রোডিউস করে। ওবার আর তার ক্রুকে হিল করার জন্য থ্যাংক ইউ বলে এবং তারপর বলে যে আসলে তার সাথে কি হয়েছে। জানা যায় যে রিটার্নার একটা আর্টিফিশিয়াল কারবাঙ্কেল, যেটাকে ভেলভেট নামের এক লেজেন্ডারি মেজ বানিয়েছিল এবং সে অনেক দিন ধরে তার মাস্টারের ওল্ড ট্রেজারির গার্ডিয়ান ছিল। সময়ের সাথে লোভী হিউম্যান অ্যাডভেঞ্চারাস কার মাস্টারের ট্রেজারি লুট করার চেষ্টায় তার উপর অ্যাটাক করে এবং তার কোরকে ড্যামেজ করে দেয়, যেটা তাকে জীবিত রাখছিল। তাই যতক্ষণ তার কাছে একটু সময় বাকি আছে, রিটার্নার চায় যে ওবার তার মাস্টারের লেজেন্ডারি আইটেমসের ট্রেজারির হেফাজত করুক এবং সেগুলোর উপর কবজা করে নিক। হারানোর মতো কিছু ছিল না, তাই ওবার তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় এবং তৎক্ষণাৎ সবাইকে জড়ো হওয়ার অর্ডার দেয়, যাতে ওই হিউম্যান চোরদের তাড়াতে পারে। কিছুক্ষণ পর ওবার ভেলভেটের ট্রেজারি রুমে এন্টার করে এবং কিচি আর বাকি সোলজার্সকে লুকিয়ে থাকতে বলে আর নিজে হিউম্যান অ্যাডভেঞ্চারাসদের খুঁজে নেগোশিয়েট করতে বেরোয়। কিন্তু যেই সে ওই নোংরা অ্যাডভেঞ্চারাসদের সামনে আসে, তারা তার পিস টক ইগমন করে এবং তাকে নিচে ফেলার চেষ্টা করে। এটা ভেবেছে সে শুধু একটা ভাগ্যহাতার উইক গবলিন। তাদের থামানোর পর ওবার তাদের স্ট্রিক্ট ওয়ার্নিং দেয় যে যতক্ষণ সময় আছে এখান থেকে চলে যাও, নইলে রেজাল্ট ভোগ করার জন্য রেডি থেকো। যেমনটা এক্সপেক্টেড ছিল, মানুষেরা তাকে ইগনোর করে এবং উল্টো তার উপর দল বেঁধে অ্যাটাক করে। যেই সে তাদের সব অ্যাটাকস ডজ করে,
তাদের মধ্যে একজন মেজ তার মাথায় 3rd লেভেল লাইটনিং অ্যাটাক মারে এবং এতে ওবর খুব বেশি অ্যাংরি হয়ে যায়। এই ইরিটেটিং মানুষদের লেসেন শেখানোর জন্য সে কাছেই লুকানো তার সোলজার্সদের বাইরে ডাকে এবং তাদের দিয়ে অ্যাডভেঞ্চারাসদের পিটিয়ে তাদের সবকিছু খুলে নেয়, অর্থাৎ রুবস দেম অফ এভরিথিং। তাদের জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পর ওবার কিছু হাই কোয়ালিটি মেটেরিয়ালস খেয়ে ফেলে এবং স্টোর করার জন্য আরও কিছু কনভিনিয়েন্স স্কিলস অর্জন করে। এরপর রিটার্নার তাকে আর তার ক্রুকে ট্রেজরির সবচেয়ে গভীর চেম্বারে নিয়ে যায় এবং তার মাস্টারের ট্রেজরি বাঁচানোর জন্য সবাইকে ধন্যবাদ দেয় এবং পুরো ট্রেজরি ওবরের হাতে ছেড়ে দম ছাড়ে। রিটার্নারের জ্যামস্টোন বেরিয়ে যাওয়ার পর তারা সবাই তার জন্য 1 মিনিটের সাইলেন্স রাখে এবং ট্রেজরির সব দামি জিনিস কালেক্ট করে নেয়। কিন্তু যেই তারা বেরোতে যাচ্ছিল, ওবর ভেলভেটের মামি লাইক বডি জ্বালিয়ে দেয় এবং দেখে যে সেটা একটা সিলভার গন্টলেটে পরিণত হয়। কিউরিয়াস হয়ে সে গন্টলেটটা তার লেফট হ্যান্ডে পরে নেয় এবং সেটা তৎক্ষণাৎ তার নতুন রূপের সাথে অ্যাডাপ্ট হয়ে যায়। তারপর সে তার নতুন লুক সবাইকে দেখায় এবং গ্রামে ফিরে রাতভর ড্রিঙ্ক করে আর পার্টি করে। কিছুদিন পর উবর সব ইকুইপমেন্ট চেক করে যেগুলো হিউম্যান অ্যাডভেঞ্চারার্স আর ট্রেজরি থেকে পেয়েছে। তার গবলিন সোলজার্সদের জন্য নতুন ওয়েপেন্স বানায় এবং আরও প্রিমিয়াম অ্যাবিলিটিস পাওয়ার জন্য জঙ্গলে হাই টিয়ার মনস্টার ক্যাপচার করে। একটা র্যান্ডম এক্সপেডিশনের সময় তার সামনে একটা স্ট্রেঞ্জ গাছ পড়ে যেটা রোদে স্নান করছিল এবং শীঘ্রই বুঝতে পারি যে এটা ড্রায়াডস নামের ক্রিচার রেসের হোম। ড্রায়াডস খুবই বিউটিফুল আর এক্সট্রা থেক ফিমেল ক্রিচার্স, যারা ইন্টেলিজেন্ট রেসের পুরুষদের সিডিউস করে এবং তাদের নিউট্রিয়েন্টসের জন্য শিকার বানায়। কিছুক্ষণের মধ্যেই একটা গ্রিন হ্যান্ড ড্রায়ার ওবারের কাছে আসে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে যাতে সে অবশেষে তার ভি কার্ড হারায়। ওবার তার পিওরিটি বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যে কোনো কালচার্ড মেলের মতো সে জানে যে যদি সে ওই কার্ভসের মজা না নেয় তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। তাই যখন সে অবশেষে তার লিমিটার ছেড়ে দেয় তখন তার অ্যানিমালিস্টিক লিবিডো এবিলিটি অ্যাক্টিভেট করে এবং ওই ড্রায়ার টিটারকে পন্ড স্টারের মতো টানা 5 ঘন্টা ক্ল্যাপ করে। এতক্ষণ হ্যাপি নয়েজেস দেওয়ার পর ড্রায়ারটার প্রেমে পাগল হয়ে যায় এবং গিরগির করে বলে যে যখনই চান্স পাবে তাকে আবার কাছে আসতে। কিছু ফলস প্রমিস করার পর ওবার তাকে বাই বলে এবং ফেরার পথে একটা লেকে থেমে তার বনি থেকে সব লাভজেস ধুয়ে ফেলে। কিন্তু গবলিন ভিলেজে ফিরে এসে ওবার নোটিস করে যে মেয়েরা তার উপর খুব চটে আছে এবং তাকে ইগনোর করার চেষ্টা করছে। একটু অবাক হলেও সে কয়েকদিন তাদের এই স্ট্রেঞ্জ বিহেভিয়ার সহ্য করে এবং তাদের সাথে ভালোভাবে থাকার চেষ্টা করে। কিন্তু যখন তাদের এই কাজে ত্যক্ত হয়ে যায় তখন অবশেষে গ্রিন হেইব লেডিকে জিজ্ঞেস করে যে আসলে কি হচ্ছে, আর সে তাকে বলে যে মেয়েরা শুধু জেলাস কারণ তার গলায় যে হিকি স্পষ্ট দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তার লাস্ট হান্টের সময় অন্য কোনো লেডিকে ক্ল্যাপ করেছে। ভাই, ওবার তো আসল খেলোয়াড় বেরিয়ে গেল, জঙ্গলেই মজা করে। যেমন যেমন রো এই এম্বারাসমেন্ট সামলানোর চেষ্টা করে, স্পাইনাল তার আরও কাছে আসে এবং একটা কেসের জন্য এগিয়ে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক যখন তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছিল, গোবি আর বাকি সব মেয়েরা সেখানে এসে পড়ে এবং রোয়ের 7-11 নাইট স্ট্যান্ড ডিমান্ড করে। এখন হারানোর মতো কিছু ছিল না, তাই রো তাদের সবার জন্য একটা প্রিমিয়াম মেগা সাইজ গোল্ডেন ব্যাট প্রিপেয়ার করে এবং পুরো রাত 6 জনকে চ্যাম্পিয়নের মতো ক্ল্যাপ করতে কাটিয়ে দেয়। সেই রাতের যে সুন্দর সুর শোনা গিয়েছিল সেটা যে কোনো পুরুষকে কারিয়ে দিতে পারত, কিন্তু বেচারা কিচির জন্য দুঃখের বিষয় যে সে শুধু দূর থেকে দেখে সব ঠিক হওয়ার আশা করতে পারত। পরের সকালে রোয়ের আপগ্রেডেড সার্চেবিলিটি গ্রামের দিকে আসা এনিমি ওয়ারিয়ার্সের গ্রুপ ডিটেক্ট করে, তাই সে উঠে তাদের মোকাবিলা করতে বাইরে যায়। যেই তারা পৌঁছে তাদের অ্যারোগেন্ট লিডার হিউম্যানসের সাথে যুদ্ধ নিয়ে অনেক কথা বলে এবং ডিমান্ড করে যে গবলিনস তাদের সব খাবার এলভিন আর্মির পেট ভরানোর জন্য তাদের হাতে তুলে দিক। এল্ডার জি তো প্রায় রাজি হয়ে যাচ্ছিলেন, কিন্তু রো তাদের ডিমান্ডস রিজেক্ট করে এবং বলে যে নিজের খাবার নিজেরা খুঁজে নাও। এতে চটে গিয়ে অ্যারোগেন্ট লিডার রোয়ের উপর অ্যাট্যাক করে, কিন্তু রো তার ফার্মিং ইভেল আই দিয়ে তাদের প্যারালাইজ করে দেয় এবং লিডারকে ওয়ার্ন করে যে সে তার আগে থেকে প্ল্যান্ড অ্যাম্বুশ তৎক্ষণাৎ ক্যান্সেল করুক। জীবনের ভয় লিডার সেই স্ট্রাইক ক্যান্সেল করে দেয়, কিন্তু এটা এনশিওর করার জন্য যে তারা আর কখনো অ্যাট্যাক করার চিন্তা না করে, রো তার লেজেন্ডারি ম্যাজিক স্পিয়ার মাটিতে গেড়ে দেয় এবং তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে প্রচুর ফ্যান্টম স্পিয়ার সামন করে যাতে বাকি এলভসদের ভয় দেখাতে পারে। শুক্রিয়া যেই জোগাড় কাজ করে এবং তারা জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
কিন্তু যেহেতু তারাও মানুষের মতোই ঢিট, রো জানে যে তারা নিশ্চয় প্রতিশোধ নিতে ফিরবে। এখনের জন্য সে জাঙ্গলে কিছু সময় কাটায় এবং যতটা পারে গ্রে স্লাইমস খুঁজে চেটে খায়। প্রায় 20টা স্লাইম খাওয়ার পর সে অটো রেপ্লিকেশন স্কিল শেখে এবং এটা টেস্ট করা ডিসাইড করে। এটা করার জন্য রো তার আঙ্গুল কেটে তার রক্তের এক ফোঁটা পাথরে রাখে এবং দেখে যে রক্তটা তার একটা মিনিয়েচার ভার্জনে পরিণত হয়েছে, যার সেন্সেস আর পারসেপশনস তার সাথে লিঙ্কড। এই ডিসকাভারির সাথে রো তার গ্রামের সার্ভিলেন্স বাড়ায় এবং আক্রমণকারীদের আগেই থামানোর জন্য অনেক চমৎকার উপায় বের করে। কয়েকদিন পর সেই অ্যারোগেন্ট লিডার তার চামজাদের নিয়ে আবার ফিরে আসে, যাতে আগের বেইজ্জতির বদলা নিতে পারে। এবার রো তাদের ক্যাপচার করে নেয় এবং বোকা গ্রুপ লিডারকে ডেথ সেন্টেন্স দেয়। তারপর বাকি ছেলেদের তার লোকদের সাথে লড়তে অর্ডার দেয়। যদি জীবিত থাকতে চাও তাহলে যারা জিতবে তারা বেঁচে থাকবে, কিন্তু যারা হারবে তাদের মরতে হবে। এরপর রো ব্যাটল হোস্ট করে এবং সব সার্ভাইভার্সদের, যাদের মধ্যে বেশিরভাগ মেয়ে, তার কাছে গিয়ার তুলে দিতে বলে। যখন ওই মেয়েরা তাকে ফ্রি না করার জন্য তার উপর রাগ করে, যেমনটা সে আগে প্রমিস করেছিল, এল্ডারজি সেখানে আসেন কোনো লাভের হাঙ্গরি ঠরকির মতো থিরুকতে এবং রোয়ের কাছে গিরগির করে যে তাকে রাতভর হল চালানোর জন্য তাদের মধ্যে একজনকে দিয়ে দিতে। শুরুতে রো নতুন মেয়েদের ছোঁয়া থেকে মানা করে, কিন্তু যখন এল্ডারজি বলেন যে তার 9 ইঞ্চের ডান্ডা ফেটে যাওয়ার অবস্থা, তখন তার মায়া হয় এবং সে তাদের জন্য একটা ব্যাকশট পার্টনার সিলেক্ট করে দেয়। এরপর সে অ্যালভিন আর্মির লিডারকে এক্সিকিউট করে এবং বাকি সার্ভাইভার্সদের ক্যাপচার করতে বের হয়। এই মাঝে রো যে অনেকদিন ধরে শিকার আর মনস্টার্সদের শেষ করছিল, অবশেষে লেভেল 100-এ পৌঁছে একটা রেয়ার রেড ওগারে ইভলভ হয়ে যায়। অনেক ডামি গজের ব্লেসিংস নিয়ে যখন সে ভারী ফেরে, রো খোলা মনে তার ওয়েলকাম করে এবং তাকে একটা ছোট স্প্রিং সেশনের জন্য চ্যালেঞ্জ করে। কোনো ডিলে ছাড়াই কিচি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং তারা দুজনে একে অপরের সাথে এনিমিজের মতো লড়তে থাকে। এই ব্যাটেলে কিচি ভালো টক্কর দেয়, কিন্তু স্ট্রেংথের ব্যাপারে রো এখনও এগিয়ে। সে কিচিকে হারিয়ে দেয় এবং এই স্প্রিং সেশন আবার জিতে যায়। পরে সেই সন্ধে যখন রো ঘুমোচ্ছিল, তাকে একটা স্ট্রেঞ্জ ড্রিম আসে, যেখানে সে কোনো আননোন হিউম্যান থেকে মিস্টিরিয়াস গিফট রিসিভ করছে এবং হঠাৎ সে হুঁশে ফিরে আসে, কনফিউজড আর ওয়ির যে এই ড্রিমের মিনিং কি। এনার্জেটিক। পরে সকালে গোবি তাকে টেনে নিয়ে যায় সেই 4 নতুনদের সাথে পরিচয় করাতে, যারা তাদের নার্সারিতে জন্মেছে, এবং রো তার ভাই বোনদের আনলক করা সব এক্সাইটিং পাওয়ার্স দেখতে পায়। তাদের সাথে দেখা করার পর রো কিচির কাছে যায়, যে সেই সকালে লর্ড ফ্যামিলিতে একটা হাফ স্পেলের রূপে ইভলভ হয়ে গিয়েছিল, আর বাকি দুপুরটা কাটায় তার ম্যাজিক্যাল পাওয়ার্স এখন কত স্ট্রং আর অ্যামেজিং হয়ে গেছে তা দেখতে। তার স্ট্রেংথ দেখে খুশি মানে রো তাকে র্যাঙ্ক আপ সেলিব্রেট করার জন্য নতুন ইকুইপমেন্ট দেয় এবং তারপর গ্রামে তার কারণে যেসব গ্রোথ আর ডেভেলপমেন্ট হচ্ছে তা এসেস করতে বের হয়। পরের দিন যখন রো আর কিজি শিকার থেকে ফিরছিল, তখন তারা দেখে কিছু রেডার্স গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাই রো তাদের থামিয়ে জিজ্ঞেস করে যে তারা বিদ্রোহ কেন করছে। হতাশার সুরে তাদের লিডার বলে যে এটা এজন্য কারণ তারা রিয়েলাইজ করেছে যে তারা শুধু বটম ফিডার্স, যারা অন্যদের মতো কখনো ইভলভ হতে পারবে না। এটা রিয়েলাইজ করে যে সে ঠিক বলছে, রো তাদের সেফ জার্নির দোয়া করে এবং আশ্চর্যজনকভাবে তাদের কোনো ঝামেলা ছাড়াই যেতে দেয়। পরের দিন তার আরেকটা এক্সপেডিশনের সময় রো একটা অর্কের হাতে মরা হিউম্যান খাওয়ার পর মনস্টার টেমার নামের একটা নতুন এবিলিটি শেখে। সুরে পরের কয়েকদিনে রো তার রক্ত দিয়ে ম্যাজিক্যাল ইয়ারিংস বানায় এবং অটো রেপ্লিকেশন স্কিলের ইউজ করে তাদের কমিউনিকেশন ডিভাইসেসে পরিণত করে উৎসাহের সাথে। এরপর সে ওই ইয়ারিংস বিতরণ করে এবং তাদের শেখায় কিভাবে একে অপরের সাথে কথা বলতে হয়। ভাই, রো তো পুরো গ্রামকেই আপগ্রেড করে দিয়েছে। এখন সবার কাছে ব্লুটুথ কমিউনিকেশন আছে। সফলতার সাথে তার ডে 57 পর্যন্ত রো একটা 3 হর্নড হর্স মনস্টারকে টেম করে ফেলে, যেটার তারা শিকার করছিল, এবং তাকে নতুন পেট হিসাবে বাড়ি নিয়ে আসে। ডে 58 আর 59-এ সে আরও কিছু হাই লেভেল মনস্টার্সদের টেম করে এবং অবশেষে রুবিলিয়াকে একটা এক্সেলেন্ট ওয়ারিয়ার বানতে দেখার সুযোগ পায়। তার স্ট্রেংথ টেস্ট করার জন্য রো তার আর কিছু মনস্টার্সদের মধ্যে 1v1 ফাইট অ্যারেঞ্জ করে, আর সে খুব ভালো পারফর্ম করে। একটু মাংস খাওয়ার পর রো রিভিল করে যে রুবিলিয়ার নতুন ওয়ারিয়ার জব নাকি এমন জব যেটাতে তাকে পিরিয়ডিক্যালি মনস্টার খেতে হবে, নইলে সে মরে যাবে। কয়েকদিন পর রোয়ের ঘুম দেরি রাতে খোলে, যখন তার সার্চ এবিলিটি জানতে পারে যে প্রচুর কোবলজোর আর্মি থেকে বাঁচতে তাদের গ্রামের দিকে ছুটছে। কোবলসদের বুঝতে পেরে সে বাকিদের জাগায় এবং গ্রামের এন্ট্রেন্সে একটা ডিফেন্সিভ পজিশন সেট করে দেয়। মাত্র কয়েক সেকেন্ড পর কোবলসরা তাদের জীবন বাঁচাতে তাদের পাশ দিয়ে চলে যায় এবং রো আর তার আর্মি তাদের পিছু নেওয়া আন্ডের আর্মি দেখে ফেলে। যদি দুই পক্ষ মুখোমুখি হয়, রো গোমি আর বাকি আর্চার্সদের এনিমিজের ওপর ঢের সারা অ্যারোস ছড়তে অর্ডার দেয়। যখন তীর কাজ করে না, তখন রো একটু আরও মনোযোগ দিয়ে দেখে এবং রিয়েলাইজ করে যে এই স্কেলিটনদের শুধু পুরোপুরি ক্রাশ করে ধ্বংস করা যায়। এর সাথে সে তার আর্মিকে ইনস্ট্রাক্ট করে যে স্কেলিটনের ওপর শুধু পাঞ্চিং আর ক্রাশিং দিয়ে অ্যাটাক করতে, এবং তারা সবাই একদম গো ডাউন টাউন হয়ে যায় এবং খোলা মনে তাদের পেটাতে আর কুচলাতে শুরু করে। যখন তারা এটা করছে, রো তার লেজেন্ডারি স্ফিয়ারের ম্যাজিক পাওয়ার অ্যাক্টিভেট করে এবং পুরো মনস্টার হোলকে ক্লিয়ার করে দেয়। যতক্ষণ না তার মাস্টার মিলে যায় এবং সে তাকে এলিমিনেট না করে, তাকে হারানোর পর সে আর্মি কমান্ডারকে খেয়ে ফেলে এবং অ্যাবিলিটি শিখে নেয়।
পরে সে কোবোলসের কাছে যায় এবং জানতে পারে যে তারা আগে ভেলভেটিক ট্রেজারিতে ঢোকার পর একটা গ্রেটার স্কেলিটন জাগিয়ে ফেলেছিল এবং তারপর বাঁচতে তাদের ভিলেজের দিকে ছুটে এসেছে। সে তাদের রিমাইন্ড করে যে গবলিনস আর কোবোলস ন্যাচারাল এনিমিজ এবং তাদের শতাব্দী প্রাচীন শত্রুতা সত্ত্বেও রোকে এত রেসপেক্ট করে যে তাকে তাদের কেয়ার করতে দেয়। কয়েকদিন পর রো কিটির সাথে পুরনো দিনের মতো শিকারে বের হয়। যদিও যখন তারা শিকার খুঁজছে, রো 1 ডজন আর্মড হিউম্যান সোলজার্সকে জঙ্গলে চুপি চুপি যেতে দেখে এবং তাদের অ্যাম্বুশ পয়েন্ট পর্যন্ত ফলো করে। সেখানে সে তাদের কথা শোনে এবং জানতে পারে যে তারা একটা এলস স্ট্রিটারের সাথে মিলে আছে এবং এলসের ডটারকে কিডন্যাপ করার প্ল্যান করছে। যখন সে ওই রাস্তা দিয়ে যাবে তখন ওয়েট করার ডিসাইড করে। 2 ঘন্টা পর অ্যালভিন চিফের ডটার তার চামচাদের সাথে সেখান দিয়ে যায় এবং হিউম্যান অ্যাসাসিনস যত তাড়াতাড়ি পারে অ্যাট্যাক করে তার সব গার্ডসকে শেষ করে দেয় এবং শুধু তাকে জীবিত রাখে। কিন্তু যেই মানুষেরা প্রিন্সেসকে নিয়ে যেতে যাচ্ছিল, রো এর মরাল কম্পাস একটু অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে শুধু ওই 12 হিউম্যান অ্যাসাসিনসকে ক্যাপচার করে না, বরং প্রিন্সেসকেও বাঁচিয়ে ফেলে। যখন সে গ্রামে ফেরে, সে ওই হিউম্যানসদের ইন্টারোগেট করে এবং জানতে পারে যে হিউম্যান আর্মি 20 দিনের মধ্যে এলসকের ওপর অ্যাটাক করার প্ল্যান করছে। আরও অনেক ইউজফুল ইনফরমেশন পাওয়ার পর সে তাদের সবাইকে চেটে খায় এবং এলভেন প্রিন্সেসের হুঁশ ফেরার অপেক্ষা করে। যেই সে জাগে, বেচারি ভয়ে কাঁদতে থাকে এবং রো এর ওপর তার ভি কার্ড জোর করে নেওয়ার অ্যাকিউজেশন লাগায়। বিরক্তি গিয়ে রো তাকে অ্যাশিওর করে যে তার থার্ড লেগ অর্থাৎ থার্ড লেগের আগে তার ব্রেন চলে এবং প্রিন্সেস তার ওপর ট্রাস্ট করে তার বোকামির জন্য সরি বলে। তার পিঠে লাগা উইংস নোটিস করার পর রো তাকে আননোনের কথা বলে যে তার লোকেশন অ্যাসাসিনসদের লিক করেছে এবং তাকে অ্যাডভাইস দেয় যে সে তার টাইম এটা ফিগার আউট করতে ব্যয় করুক। পরের দিন যখন রো আর কিচি প্রিন্সেসকে তার হোমল্যান্ড পর্যন্ত এসকর্ট করে, রো তাকে সেই উইংসের কথা জিজ্ঞেস করে যা সে গত রাতে দেখেছে এবং সে বলে যে হাফ এলফ হওয়ার পর তার কাছে ওই উইংস পেয়েছে। কিছুক্ষণ পর যখন তারা ভিলেজে পৌঁছে, রো প্রায় 25টা হিডেন আর্চার্স দেখে যারা মিথ্রেল অ্যারোহেড দিয়ে রেডি। শুক্রিয়া যে এর আগে কিছু হয়নি। প্রিন্সেস রো এর জন্য বলে এবং তাকে তার বন্ধু বলে পরিচয় দেয় এবং তৎক্ষণাৎ তার বাবার কাছে নিয়ে যায়, যিনি ভিলেজের চিফ। কথাবার্তার পর চিফ রো আর কিচিকে থ্যাংক ইউ বলে, কিন্তু চিফ রো এর তার ডটারের জন্য লাভ টেস্ট করার জন্য তাদের কাছ থেকে একটা রিওয়ার্ড ডিমান্ড করে। যখন চিফ তাদের ফ্যামিলি লিনিয়েজের সবচেয়ে দামি ম্যাজিক্যাল আইটেম পেশ করে, তখন রো বুঝতে পারে যে তার ডটার তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। তাই সে তাদের টেস্ট করার জন্য সরি বলে এবং আশা হিউম্যানসদের ইনফরমেশন তাদের সাথে শেয়ার করে। পরে দুজনে ম্যাটেরিয়ালস শেয়ার করে এবং রো কিছু হাই কোয়ালিটি বুস্ট নিয়ে গবলিন ভিলেজে ফিরে আসে। পরের দিন যখন রো জাগে, তখন জানতে পারে যে গব্বি আর কিছু র্যান্ডম গবলিনস রাতারাতি ইভলভ হয়ে গেছে। কয়েক ঘন্টা পর গব্বি বলে যে সে একটা ডাম্পার ভেরিয়েন্ট, যার কাছে এত মেলনস আর কেক আছে যে তাকে দেখলেই রো এর স্টিকি হোয়াইট সস বেরিয়ে যাবে। যদিও এম্বারাসমেন্ট এড়াতে রো ফোকাস থাকে এবং তার নতুন ইভেল আই লমিলিটি টেস্ট করে, যেটা এনিমিজদের মিউচুয়াল ফাইটের জন্য চার্ম করতে পারে। এরপর সে গবি রিভলিউশন চেক করে এবং রিয়েলাইজ করে যে সে এখন হাফ আর্থ লর্ড, যার কাছে গ্রাউন্ড ম্যানিপুলেট করার ম্যাজিক্যাল জেমস খোঁজার বড় পাওয়ার আছে। তারপর সে বাকি গমিকে দেখে যে এখন হাফ ব্লাডি লর্ড, যার কাছে ব্লাড বেন্ডিং আর ম্যানিপুলেশনের দারুণ স্কিল আছে। তিনজনের মধ্যে শুধু একটা জিনিসই কমন ছিল, সেটা হলো তাদের হাতে লাগা স্ট্রেঞ্জ ট্যাটুজ, যেগুলো ইভলিউশনের পরে এসেছে। কিন্তু এখনের জন্য রো শান্ত থাকে এবং কোনো অ্যাকশন নেওয়ার আগে আরও রিসার্চ করার ডিসাইড করে। ভাই, রোড তো এখন একের পর এক হয়ে গেছে। এসব সেটেল হওয়ার পর রো হিউম্যানস আর এলসের মধ্যে হওয়া যুদ্ধের প্রিপারেশন শুরু করে। সে কমিউনিকেশন ইয়ারিংস আপগ্রেড করে এবং সেই রাতে তার সব এলভেন প্রিজনার্সকে চার্ম করে সারেন্ডার করতে বাধ্য করে, যাতে তারা তার প্রত্যেক হুকুম মানে। পরের কয়েকদিন সে নতুন আনডেড মনস্টার সামান করে এবং এলভেন প্রিজনার্সদের ট্রেনিং দিতে শুরু করে এবং এই রিক্রুটসদের তাদের সাথে লড়িয়ে আরও স্ট্রং বানায়। ডে 66-এ সে কোবলসদের তাদের হোম প্রোটেক্ট করতে হেল্প করে এবং তাদের শেখায় কিভাবে আরও ব্ল্যাক ওলফ শিকার করে তাদের আর্মিতে ফ্যামিলিয়ার্সদের সংখ্যা বাড়ানো যায়। একটা পয়েন্টে রো আর তার ক্রুয়ের সামনে একটা স্টিলের চেয়েও স্ট্রং মনস্টার আসে, কিন্তু গবমি এক্সাইটমেন্টে ওই বেচারা অ্যানিমলকে মাত্র এক হিটে শেষ করে দেয়। সেই রাতে ডিনারে ডিলিশিয়াস বোর্ডের মাংস খাওয়ার পর রো তার বাকি ওয়েপন্স আপগ্রেড করে এবং এমরির সাথে কিছু সময় কাটায়। পরের দিন কিচি রোকে জঙ্গলে একটা নির্জন জায়গায় নিয়ে যায় এবং তাকে বলে যে তার সব সময় গবিনের উপর ক্রাশ ছিল, কিন্তু এখন যেহেতু সে ম্যাচিওর হয়ে গেছে এবং সব ইম্পর্ট্যান্ট এরিয়াজে গ্রো করেছে, তাই সে তার সাথে ছোট ছোট বেবি বানানোর ড্রিম দেখা থেকে নিজেকে থামাতে পারছে না। অভিজ্ঞ বড় ভাইয়ের মতো একজন ফেলো ম্যান অফ কালচার হিসেবে আমাদের ছেলে রো তার ফ্রেন্ডকে সঠিক পথ দেখায়, পুটস হিজ বিগ অন গেম এবং তাকে বলে যে আজ রাতেই তাকে হার্টের কথা বলে দাও
আর কিস শেষ করো। রাতে কিছু ইম্পসিবল কাজ করে দেখায় এবং তার সারপ্রাইজের সীমা থাকে না যখন গবিও একই ফিল করে। গবিকে গার্লফ্রেন্ড বানানোর পর কিছু পরের দিন নতুন মানুষ হয়ে জাগে এবং হালকন ক্র্যাকের মতো বিহেভ করে সামনে আসা সবকিছু ডিস্ট্রয় করতে থাকে। রো তার এই আনরুলি বিহেভিয়ারে একটু চটে, কিন্তু পরে ভাবে যে জীবনভর গুড বয় ছিল, তাই তাকে একটু মজা করতে দেয়। যখন কিছু আবার নর্মাল সেলফে ফিরে আসে, রো ইনসেক্ট মনস্টার্সের শিকার চালিয়ে যায় যাতে তার আর্মির জন্য আরও আর্মার বানাতে পারে এবং নিজের জন্য আরও অ্যাবিলিটিস পায়। ওই ইনসেক্ট মনস্টার্স খাওয়া থেকে পাওয়া নতুন অ্যাবিলিটিসের মধ্যে রো এক্সোস্কেলেটন নামের একটা স্কিল টেস্ট করার ডিসাইড করে। যেই সেই অ্যাবিলিটি অ্যাক্টিভেট করে, তার পুরো বডি একটা পাওয়ারফুল ফুল বডি আর্মার দিয়ে ঢেকে যায়, যেটা হেভি অ্যাটাক্স ডিসপার্স করে হোস্টের ড্যামেজ কমিয়ে দেয়। এরপর সে টেস্ট করে এবং অনেক পরে রিয়েলাইজ হয় যে সে কিছুই পড়েনি মেয়েদের তার 9 ইঞ্চ সসেজ দেখানোর পরপরই। রো তার ম্যাজিক বক্স থেকে গ্রো ইলেকট্রন অ্যাবিলিটি পায় এবং ওই স্কিল ইউজ করে এমন উইংস বানায় যাতে সে উঠতে পারে। পরে সেই রাতে সে রুবিলিয়ার সাথে স্পারিং করে, এমিরির কাছে গিয়ে এলভসের জন্য নতুন ওয়েপন আইডিয়াস চেক করে এবং তার সাথে মিলে নতুন আর্মির জন্য হাই এন্ড বোজ আর মিথ্রেল ইনফিউজড অ্যারোহেডস প্রিপেয়ার করে। পরের দিন সন্ধে মেয়েরা তাকে আবার স্পাইনেলের সাথে একা সময় কাটাতে ধরে ফেলে, তাই তারা জেলাস হয়ে তাকে পুরো রাত সবার সাথে স্ম্যাশ করতে বাধ্য করে। তার গবলিনহুডের 70th ডেতে এল ভিলেজ থেকে একটা এমএসরি রোড গ্রামে আসে এবং তাকে ইনফর্ম করে যে কুডল উডসের দিকে আসা বিশাল হিউম্যান আর্মিকে থামাতে তার হেল্প লাগবে। এলসের সাথে বাকি ডিটেলস কনফার্ম করার পর রো তাদের কিংয়ের জন্য একটা কমিউনিকেশন ব্রেসলেট দেয় যাতে তারা একে অপরের টাচে থাকতে পারে এবং তারপর এমিসেরিকে প্রমিস করে যে সে হিউম্যানসদের তার নিজের ওয়েতে হারাবে। মিটিং শেষ হওয়ার পর এমিসেরি চলে যায় এবং সে জাঙ্গলের স্ট্র্যাটেজিক পয়েন্টসে তার অটো রেপ্লিকা সেট করার পর সবাইকে জড়ো করে তার মার্সিনারি ফোর্স বানায়, যার নাম দেয়। শীঘ্রই রো আর তার 73 জনের ছোট্ট আর্মি তার 71st ডের সকালে বেরোয়, যাতে কুডল বুডসের সবচেয়ে কাছের হিউম্যান এনক্যাম্পমেন্টে স্পায় আর অ্যাটাক করতে পারে। এনক্যাম্পমেন্টে পৌঁছে রো আর তারা নোটিস করে যে ক্যাম্পের চারপাশে একটা স্ট্রং ডিফেন্সিভ ম্যাজিক্যাল ব্যারিয়ার লাগানো, যাতে লো লেভেল মনস্টার্স দূরে থাকে, এবং তারা রিয়েলাইজ করে যে এটাকে ভাঙতে হবে। এটা জেনে রো তার আর্মিকে হিউম্যান ক্যাম্পের স্ট্র্যাটেজিক পয়েন্টসে ডিপ্লয় করে এবং তার সিলভার আর্মসের অ্যাট্রিবিউট একো দিয়ে পুরো ডিফেন্স ব্যারিয়ার ডিস্ট্রয় করে দেয়। ব্যারিয়ার পড়ে যাওয়ার সাথে সাথে গবি তার অর্থ বেন্ডিং পাওয়ার দিয়ে হিউম্যানসদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়, ট্র্যাপিং দ্যাম। যখন গবমি আর হপসি কোঅর্ডিনেটেড ম্যাজিক্যাল ব্যারাজ অ্যাটাক করার পয়েন্ট সিকিউর করে, বাকি রো নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু আনডেড সোলজার সামান করে এবং হিউম্যান আর্মি ক্যানন ফডার ডিস্ট্রয় করতে লেগে যায়, যাতে তাদের লং রেঞ্জ অ্যাটাক অ্যাবিলিটিস শেষ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এটা হিউম্যানসদের হারানোর জন্য যথেষ্ট ছিল না, কারণ ওই গ্যারিসনের কমান্ডার, যে একটা ব্লন্ড বিউটি যার কাছে সিরিয়াস কার্ভস আর স্কিলস আছে, পিছু হটতে স্পষ্ট মানা করে দেয়। যদিও সে তার আর্মি আগেই হারিয়েছে, রো তার ফাইটিং স্কিলের তৎক্ষণাৎ নোটিস করে, তাই সে জোরে দাহাড় দেয় যাতে সে জানতে পারে যে তার সোলজার্সদের ওপর অ্যাটাক করার ফোর্সের লিডার সেই, যেই তাকে এই মেসেজ পৌঁছায়। লেডি কমান্ডার তার এলিট ফাইটার্সদের পার্টি প্রিপেয়ার করে, তার মেজ থেকে স্পিড বাফ নেয় এবং রোকে শেষ করার জন্য তার দিকে দ্রুত এগোয়। কিন্তু তার লাক খারাপ ছিল, কারণ যেই সে তাকে স্ট্যাপ করতে যাচ্ছিল, সে রোর টোরো অরা দিয়ে এনচ্যান্ট হয়ে যায় এবং ভয় পিছিয়ে যায়। যখন সে আবার দাঁড়ায়, রো তাকে বলে যে সে খুব তাড়াতাড়ি তার আরও গভীরে যেতে চায়, কিন্তু লেডি কমান্ডার বলে আগে আমাকে হারিয়ে দেখাও। এই পয়েন্টে রোর কাছে করার অনেক কাজ আছে, তাই লড়াইয়ের আগে কমান্ডারের পার্টি থেকে 4টা সবচেয়ে সুন্দর মহিলা চুজ করে এবং তার লোকদের ইনস্ট্রাক্ট করে যে তাদের কোনো ইনজুরি হবে না। এরপর সে আর তার মনস্টার আর্মি পরের কয়েক মিনিট লেডি কমান্ডার আর তার পুরো হিউম্যান আর্মিকে এমন হিউমিলিয়েট করে যেন তারা কিছুই না, আর বাকি স্মল ফ্রাইজ ডিস্ট্রয় করার মজা নেয়। যখন সে রিয়েলাইজ করে যে তার আর্মি শেষ হয়ে গেছে, লেডি কমান্ডার 5th লেভেল ওয়াইস ফ্লেম এন্ড ড্র্যাগন অ্যাটাক করে রোর ওপর, ফেটেল অ্যাটাক করার জন্য তার লাইফ রিস্ক করে। কিন্তু আফসোস, তার মেজ মানা শেষ হয়ে যাওয়ায় আনকনশিয়াস হয়ে যায়, যার ফলে সে পুরোপুরি এক্সপোজড আর আনপ্রোটেক্টেড হয়ে যায়। তাকে মরতে না দিতে রো ওই কমান্ডার আর ফ্লেম এন্ড ড্র্যাগন স্পেলের মাঝখানে দাঁড়ায় এবং পুরো অ্যাটাক নিজে অবজর্ভ করে নেয়। এই ডিস্ট্রাকশন থামানোর পর রো যুদ্ধ শেষ করে, হিউম্যান কপসেস চেটে অনেক নতুন স্কিলস শেখে এবং তার নতুন প্রিমিয়াম প্রিজনার্সদের সাথে গবলিন ভিলেজে ফিরে আসে। যুদ্ধের কয়েকদিন পর এলফ চিফ প্রথম জয় সেলিব্রেট করতে গবলিন ভিলেজে আসে, কিন্তু রো তার বেশিরভাগ সময় ওই লেডি কমান্ডারকে ব্রেক করতে কাটায়, যাকে সে ক্যাপচার করেছিল। কিছুক্ষণ সে খুব টাফ আর নখরিলি থাকে, কিন্তু যখন রো তার রিপ্রেস স্ট্রেস তার 9 ইঞ্চেস দিয়ে হালকা করে, তখন কমান্ডার একটা গুড লাভ স্টিকের শক্তির সামনে হাঁটু গেড়ে বসে এবং তার পুরো রেসের সব সিক্রেটস উগলে দেয়।
কয়েকদিন পর রো এনিমির মেইন ফোর্সের রাস্তায় অগণিত ট্র্যাপস বিছিয়ে দেয় এবং নিজেকে তার আর্মি সহ একটা খাদে লুকিয়ে রাখে যাতে তারা কাছে আসতেই অ্যাম্বুশ করতে পারে। যেই ওই 500 জনের হিউম্যান আর্মি তাদের ট্র্যাপে পড়ে, রো তার লোকদের দিয়ে বড় বড় লাঠি দিয়ে তাদের বের হওয়ার রাস্তা বন্ধ করিয়ে দেয় এবং একটা কোঅর্ডিনেটেড লং আর মিড রেঞ্জ অ্যাটাক দিয়ে প্রায় 400 জনকে কুচলে দেয়। হারার কিনারায় থাকা সত্ত্বেও আর্মি কমান্ডার যে স্টিল আর্মারের একটা নাইট তার বাকি লোকদের দিয়ে একটা হিউম্যান ওয়াল তৈরি করে এবং এনিমিকে লড়তে চ্যালেঞ্জ করে। দুই পক্ষের মধ্যে কিছু ছোটখাটো ক্যাশেজের পর রো কিচিকে অর্ডার দেয় যে খাদ থেকে বেরিয়ে ওই স্টিল আর্মার নাইটকে ক্যাপচার করো। ডেঞ্জার বুঝতে পেরে ওই স্টিল আর্মার নাইট ভালো টক্কর দেয়, যার রো প্রশংসাও করে। কিন্তু যেহেতু কিচি স্পষ্টভাবে অনেক স্ট্রঙ্গার, সে খুব সহজে তাকে হারিয়ে জীবিত ক্যাপচার করে। এর সাথে যুদ্ধ আবার রোর ফেভারে শেষ হয়, তাই সে লাশ খেয়ে আর অ্যাবিলিটিস পায় এবং তার প্রগ্রেস রিপোর্ট এলফ চিফকে দেয়। ফেরার পথে গবমির তেষ্টা পায়, তাই সে জাঙ্গেলে একটা লেকের কাছে আসে এবং সে তাকে এক্সট্রা নিউট্রিয়েন্টস দিয়ে খুশি করে দেয়। পরের দিন ওই স্টিল নাইট কমান্ডার, যে আগে একটা অর্ডিনারি ফার্মার ছিল, তার ফেলো নোবেল ফাইটার্সদের তাদের কমপ্লেন্স আর রোকে গালি দেওয়ার জন্য শোনায়, কারণ রো তাদের অনেক দিন ধরে ভালো ট্রিট করছে এবং তাদের চিল করতে বলে। কিছুক্ষণ পর সে ওই নাইটকে ডাকে এবং আরও ইনফরমেশনের জন্য তাকে ইন্টারোগেট করে। নাইটের যা জানা আছে তার মতে হিউম্যানস আর এলভসের মধ্যে এই যুদ্ধ শুরু হয় যখন স্টার্নবর্গ নামের এক হিউম্যান কিংডমের ফার্স্ট প্রিন্সেসের এমন ডিজিজ ছিল যার কোনো কিওর ছিল না এবং তার বিয়ে পাশের এম্পায়ারের ফিউচার এম্পায়ারের সাথে ফিক্সড ছিল। এম্পায়ার তার লোকদের কাজে লাগায় এবং মাসের পর মাস কিওর খোঁজে। শীঘ্রই তাদের এলভসের একটা সিক্রেট মেডিসিনের কথা জানা যায় যেটা ব্লেসিংসে ভরা এবং যে কোনো ডিজিজ কিওর করতে পারে। যদিও এলভস ওই মেডিসিন হিউম্যানসদের দিতে চায়নি, তাই লোভে পড়ে তারা এলভসের মাস মার্ডার শুরু করে এবং শুধু ওই মেডিসিন পাওয়ার জন্য এই যুদ্ধ শুরু করে। পরের দিন রো হিউম্যান প্রিজনার্সদের সাথে ট্রেনিং শুরু করে এবং অবশেষে কিচিয়ের মতো মাসলস হেডস আর কিছু ব্রেনওয়ালা হিউম্যানসের মধ্যে ডিফারেন্স বুঝতে পারে। বাকি ওই স্টিল আর্মার মাইট কমান্ডারের। সে কিছু ডামিস ফেলার পর রোকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে এবং রো তার এই ইচ্ছা পূরণ করে। তাকে একটু ম্যাজিক ফর্টিফিকেশন দিয়ে স্ট্রং করার পর রো ওই অ্যারোগেন্ট কমান্ডারের ধুলাই করে এবং তাকে তার অকাত দেখানোর মজা নেয়। তাদের ফাইটের কয়েক ঘণ্টা পর স্টিল আর্মার নাইট রোর সাথে লাঞ্চে বসে এবং তার গ্রামের অবস্থা নিয়ে ডিসকাস করে। রো যে এক্সেলেন্ট সোসাইটি চালানোর জন্য যে এফর্ট করেছে, যেটা হিউম্যানস করতে পারে না, তার প্রশংসা করে। স্টিল আর্মার নাইট রোর কাছে রিকোয়েস্ট করে যে তাকে গবলিনসদের জন্য কাজ করতে দিতে এবং রো তাকে পারমিশন দিয়ে দেয়। এলফ চিফের সাথে তার পরের মিটিংয়ে রো চিফকে ওই সিক্রেট মেডিসিনের কথা জিজ্ঞেস করে যেটার পেছনে হিউম্যানস পড়েছে এবং চিফ বলে যে সেটা সেই স্পেশাল বুজ যেটা রোকে প্রথম দেখায় দিয়েছিল। কনফিউজড হয়ে রো ওই ছোট বটল বের করে এবং লাল লিকুইডটা পান করে। তৎক্ষণাৎ সে কুইক রিজেনারেশন অ্যাবিলিটি শিখে যায় এবং রিয়েলাইজ করে যে এখন সে তার রক্তের এক ফোঁটা দিয়ে যে কোনো মরতে বাসা হিউম্যানকে বাঁচাতে পারে। এটা এমন জিনিস ছিল যেটা সে আগে কখনো দেখেনি, তাই রো একটু ভয় পায় যে সে ধীরে ধীরে গড হয়ে যাচ্ছে, কিন্তু এখনের জন্য সে শুধু অবজার্ভ করে। হিউম্যান ফোর্সেসের সাথে তার দ্বিতীয় ব্যাটেলের কয়েকদিন পর রো তার তৃতীয় অ্যাটাক শুরু করে এবং 300 মিটার দূর থেকে ক্যাজেক্লু বেস পেয়ার দিয়ে আরেকটা গ্যারিসনের কমান্ডারকে সাকসেসফুলি স্নাইপ করে। এরপর সে তার ফোর্সের সহ বাকি গ্যারিসনের উপর ভয়ানক অ্যাটাক করে এবং পরের 20 মিনিটে তাদের নেস্নাবুদ করে যুদ্ধ জিতে নেয়। পরের দিন সেই রুবিলিয়া আর ওই ওল্ড লেডি কমান্ডারকে এলফ ভিলেজ নিয়ে যায় চিফের সাথে দেখা করতে, কিন্তু যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে সে নোটিস করে যে এলফস তার মেয়েদের হেট্রেড ভরা চোখে তাকাচ্ছে, তাই সে তাদের চিয়ারফুল থাকতে এনকারেজ করে। কিছুক্ষণ পর যখন তাদের মিটিং শুরু হয়, এলফ চিফ হিউম্যান আর্মিকে কন্ট্রোল করার চেষ্টার জন্য রোর প্রশংসা করে। তারপর তাকে বলে যে সে পরের বার তার ফোর্সেস আরও স্ট্রং করতে চায় যাতে যুদ্ধের একটা ডিসাইসিভ এন্ড করা যায়। অবভিয়াসলি রো চিফের কথা মেনে নেয় এবং তার সাথে ব্যাটল স্ট্র্যাটেজিস ডিসকাস করে। যদিও গবলিন ভিলেজ ফেরার পথে ওই ওল্ড লেডি কমান্ডার সাজেস্ট করে যে সে চুপি চুপি ওই এলভিশ মেডিসিন হিউম্যান কিংডমে পাঠিয়ে দিক যাতে ওই মরতে বসা প্রিন্সেসের জীবন বাঁচে। এটা শুনে রো ওই হিউম্যান কিংডমকে তার উপকারের নিচে রাখার বেনিফিটস নিয়ে ভাবে, কিন্তু আবার যেহেতু সে ওই নোংরা রেসের ওপর বেশি ট্রাস্ট করতে পারে না, সে ফিমেল নাইটকে বলে যে সে এটা নিয়ে ভাববে এবং সে হেল্পের জন্য থ্যাংক ইউ বলে। পরের সকালে ভোরবেলা সে তার আর্মিকে ইউরান আর্মির হেডকোয়ার্টার্সের দিকে এগোনোর জন্য রেডি করে, যেটা 2000+ লোকের, যদিও তার নিজের আর্মিতে মাত্র 50-60 জন। রো জানে যে তাদের ব্যান্ড বাজবে, তাই সে জঙ্গলের চিল করে এবং একটা গুড অ্যাটাক স্ট্র্যাটেজি বানায়। এর সাথে রোর মনে পড়ে যে তার একটা অটো রেপ্লিকা কিছুক্ষণ আগে হিউম্যান সোলজার্স থেকে শুনেছিল যে হিউম্যান আর্মি তাদের লড়তে রুগাড আর ইনব্রেভসের ফোর্সেস পাঠাচ্ছে। এটা তাদের আর্মির জন্য বড় প্রবলেম, কারণ আর্থ এমন গ্রেট ওয়ারিয়ার্সদের গ্রুপ যাদের গড এমন পাওয়ার দিয়েছে যা কমন মাইন্ডের বাইরে। একা প্রত্যেকেই খুব স্ট্রং, কিন্তু তাদের রিয়েল স্ট্রেংথ তাদের
তাদের সাথে লড়া লোকদের স্ট্রং করার এবিলিটিতে। তাই এটা মাথায় রেখে রো সূর্য ওঠার আগে কিছু আপগ্রেডেড আনডেড মনস্টার সামন করে তার ব্যাটল স্ট্র্যাটেজি শুরু করে, বাকি ফাইটার্সদের প্ল্যান বোঝায় এবং সোজা সেন্টারের দিকে চার্জ করে। যুদ্ধের শুরুর স্টেজেসে রো তার সোলজার্সদের মেইনকে বিজি রাখতে লাগায়। সূর্য উঠতেই সে সেই সিক্রেট ব্লাড শিল্ডস অ্যাক্টিভেট করে, যেগুলো সে আগেই তাদের মধ্যে ভরে রেখেছিল যাতে সূর্যের তাপ থেকে তাদের কোনো হার্ম না হয়, এবং তারপর একটা ব্লাড আর ওয়াটার টাইপ ম্যাজিক স্পেল দিয়ে এনিমির মেইন ক্যাভেলরি ডিস্ট্রয় করে দেয়। এরপর আমাদের ভাই লাশ আর কচু খাওয়ার মজা নিতে বসে, কিন্তু তখনই রোগার্ড অর্ডারের ইনব্রেভসের একজন ফিলিপ ডি বোনবাগ ব্রেভ তার খাওয়ায় খলেল দেয় এবং তাকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করে। ব্রো তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই লোকটা নোংরা অ্যাটেনশন সিকিং ইনসেক্ট প্রেমী, তাই সে তার সাথে কিছু কথা বলে যাতে তার পাওয়ার এস্টিমেট করতে পারে। এরপর ফিলিপ তার কম্পাউন্ড আইস দেখায় এবং চারপাশের লাশের ওপর গ্রিন পয়জনাস লিকুইড ফেলে দেয়। যেই লিকুইড লাশে লাগে সেগুলো বড় বড় হিউম্যান সাইজের ইনসেক্টস অর্থাৎ ইনসেক্ট মনস্টার্সে পরিণত হয়, যাদের শুধু মাংসের হাঙ্গার আছে এবং তারা রোর ওপর ঝাঁপিয়ে পড়ে। পরের কয়েক মিনিটে রো ফিলিপে ওই সব ইনসেক্ট টয়েস মসল করে রাখে এবং ফিলিপকে তাদের কন্ট্রোল করতে বাধ্য করে। যখন এটা হয় তখন ইনসেক্ট অ্যাটাক্স আরও ডেঞ্জারাস হয়ে যায়, কিন্তু তবুও রো তাদের সাথে লড়তে থাকে। এত স্ট্রং অপোনেন্টের সাথে লড়ে এক্সাইটেড হয়ে ফিলিপ তার 30% পাওয়ার রিলিজ করে এবং তার পেট জায়েন্ট সেন্টিপিড মনস্টার আল্টিম সামন করে। রো ওই মনস্টারের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই পাগল সেন্টিপিড তাকে ওভারপাওয়ার করে একটা পাথরে ছুঁড়ে মারে। ওই অ্যাটাক থেকে বাঁচার পর রো তার রিজেনারেশন দিয়ে উন্ড হিল করার চেষ্টা করে, কিন্তু সেন্টিপিডের পয়জন, যেটা অর্গান প্যারালিসিস থেকে ডেথের জন্য বিখ্যাত, তার বডিতে এত তাড়াতাড়ি লাগে যে সে হিরও করতে পারে না। মাত্র কয়েক সেকেন্ডের রো তার বডি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পড়ে যায়। ফিলিপ এই মিস্টেক করে যে রো মরছে ভেবে আল্টিমকে আবার মাটির নিচে পাঠিয়ে দেয়, কিন্তু যেই ফিলিপ বাড়ি ফিরতে যাচ্ছিল রো আবার দাঁড়িয়ে যায় এবং ফিলিপের ওপর তার সবচেয়ে তগড়া আঘাত করে। অবভিয়াসলি ফিলিপ তাকে জীবিত দেখে হতবাক হয়ে যায় এবং রোর সুপার ফাস্ট হিলিংয়ের সিক্রেট জিজ্ঞেস করে। শুক্রিয়া, রো বাকি অ্যানিমে ক্যারেক্টার্সের মতো বোকা না, তাই সে তার এবিলিটিজ আর আইডেন্টিটি সিক্রেট রাখে এবং ফিলিপের ওপর অ্যাটাক চালিয়ে যায়। এই মাঝে ফিলিপ তার একটা সিক্রেট ওয়েপন বের করে এবং নিজেকে ইনসেক্ট হিউম্যান কাইমেরায় আপগ্রেড করে নেয় যাতে রোর স্ট্রেংথের মোকাবেলা করতে পারে। যখন রো তার পাওয়ার আরও বাড়ায় তখন ওই ঢিট এনিমি তার উইংস দিয়ে আকাশে উঠতে থাকে যাতে রোর পাঞ্চেস থেকে বাঁচতে পারে এবং সেখান থেকেও তার হুইপিং চালিয়ে যায়। এটা দেখে রো তার এক্সোস্কেলেটন আর ইলেকট্রন অ্যাক্টিভেট করে একটা ফ্লাইং ব্ল্যাক ওগরে পরিণত হয়, যার কাছে স্ট্রং আর্মার আছে। তারপর সে পুরো প্রিসিশন দিয়ে আকাশে ওই বোকা ফিলিপের সাথে ভিড়ে যায়। ডেঞ্জার দেখে ফিলিপ রোকে ধরার জন্য তার টেন্টিকলস বের করে, কিন্তু রো শুধু ওই টেন্টিকলস কেটে ফেলে না, বরং ওই গাধাকে মাটিতে ছুঁড়ে মারে। এই পয়েন্টে ফিলিপ বুঝতে পারে যে সে রোকে হারাতে পারবে না, তাই সে তার ইনসেক্ট আর্মার থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর রো ওই জম্বি ইনসেক্ট আর্মারের সাথে লড়তে থাকে। যতক্ষণ রো ওই মনস্টারকে হারায় ফিলিপ অনেক দূর চলে গেছে, তাই সে তাদের যুদ্ধ পরের বারের জন্য পোস্টপন করে। ঠিক তখনই গোবমি রোকে চেক করতে আসে, কিন্তু রো তাকে বলে যে সে তার প্ল্যানের সেকেন্ড ফেজের রেজাল্টসের ওয়েট করছে। আসলে যখন রো ফিলিপের সাথে লড়ছিল সে সেলফ অ্যাবিলিটিসওয়ালা একটা রেপ্লিকার রয়্যাল আর্মড ফোর্সেসের কমান্ডার অর্থাৎ ক্রাউন প্রিন্সের টেন্টে পাঠিয়েছিল। যে রেপ্লিকা সেখানে পৌঁছে সে চুপি চুপি প্রিন্সকে সেই এলভিশ মেডিসিন দেয় যার জন্য যুদ্ধ শুরু হয়েছিল এবং তাকে বলে যে মেডিসিন খাও, যুদ্ধ থামাও এবং ফিরে গিয়ে প্রিন্সেসকে হিল করো। ভাগ্যক্রমে প্রিন্সও যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে গিফট অ্যাকসেপ্ট করে এবং তৎক্ষণাৎ এলভসদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দেয়। এভাবেই এলভস আর হিউম্যানসদের মধ্যে চলা 110 ইয়ার পুরনো যুদ্ধ শেষ হয় এবং বাকি হিউম্যানসদের কোনো হাম ছাড়াই তাদের দেশে ফেরার রাস্তা দিয়ে দেয়। ভিলেজে ফেরার কয়েকদিন পর রো আর তার আর্মি 30 জনের জন্য একটা ইমোশনাল মোমেন্ট রাখে। যদিও বাকি ফাইটার্স তাদের কম্প্যানিয়ন্সদের জন্য কাঁদছে, রো তাদের স্যাক্রিফাইসে প্রাউড ফিল করে এবং নিজেকে রিমাইন্ড করে যে লাইফ কতটা প্রেশাস। পরের সকালে রো ঘুমের মধ্যে ফিল করে যে কেউ তাকে স্টক করছে। সে জানতে যায় তো দেখে যে সম্প্রতি তার রকেট লঞ্চারকে তাকিয়ে আছে এবং তার ওপর লালা টপকাচ্ছে। তাকে র্যাবিট ডগের মতো বিহেভ করার জন্য ধমকানোর পর সে ফ্রেশ হয় এবং পুরো দিন গ্রামের নতুন ইভলভ গবলিন্সদের অ্যাসেস করতে কাটায়। অনেকের মধ্যে সে কিছু স্পেশাল গবলিন্সের নোট করে যে হাফ সেন্ট লর্ডে ইভলভ হয়েছে, যার কাছে ইমপ্রেসিভ হিলিং আর ডিফেন্সিভ লাইট ম্যাজিক আছে। সেই ক্রিপ যে সকালে তাকে তাকাচ্ছিল, যে এমন একটা বাণী যে শুধু রটেন কর্পসেস খায়, একটা শাই টাইপ গবলিন যার পুরো বডিতে ঢের সারা আইস বেরিয়ে এসেছে, কমব্যাট সাপোর্ট আর ম্যাজিকের জন্য ওগার্স, এবং শেষে 7টা উইক যারা র্যাঙ্ক আপ হয়ে ইভলভ হয়েছে। নতুনদের সাথে দেখা করার পর রো তার অ্যাটেনশন আর্মির দিকে ফেরায় যারা তাদের সাথে মিলে লড়ছিল। যেই সে নতুন র্যাঙ্কিংস অবজার্ভ করে তখন রিয়েলাইজ হয় যে কোবল্ট লিডার যে আগে একটা অর্ডিনারি কোবল্ট মনস্টার ছিল, সে আগেই ইভলভ হয়ে ওয়ারিয়র কোবল্ট হয়ে গেছে এবং এটা দেখে সে অবাক হয়ে থমকে যায়। তার ওপেনিং স্পিচের সময় ওই প্রাউড কোবল্ট আর্মি লিডার তার নাম আকিতা রাখে এবং রোয়ের পারপাসের জন্য তার লয়্যালটি আবার রিপিট করে। কোবল্ট আর তাদের নতুন মেম্বার্সদের সামলানোর পর রো ইভলভ ডেমিহিউম্যান্স প্রিজনার্সদের দিকে ফেরে এবং তাদের সবাইকে কোনো ঝামেলা ছাড়াই তাদের হোমল্যান্ডে ফিরে যাবার চান্স দেয়। যাদের কোনো হোম নেই তাদের বলে যে তারা পিছনে থাকতে পারে এবং গবলিন ভেলেট জয়েন করতে পারে, কিন্তু শুধু মেম্বার্স হিসেবে।
যদিও এটা খারাপ আইডিয়া না, কিন্তু তাদের মধ্যে কিছু ক্রেজি টাইপ লোক যাদের ফ্রিডম থালাই করে দেওয়া হচ্ছে, তারা এতে খুশি না যে তাদের বাকি তুচ্ছ আর উইক গবলিন্সদের নিচের র্যাঙ্কে রাখা হচ্ছে। বদলে যে তারা রোকে তার জেনারসিটির জন্য থ্যাংক ইউ বলে। বুকি নামের একটা বিশেষ অ্যারোগেন্ট ডেমি হিউম্যানস রেবেলসদের ছোট গ্রুপ লিড করে এবং ডিমান্ড করে যে রো যে আসলে তাদের সেভিয়ার তার গ্রামের পাক্কা বোনাফাইড মেম্বার্স হিসেবে একসেপ্ট করুক। বিচলিত না হয়ে সে তাদের বলে যে যদি তার ডিসিশনে প্রবলেম থাকে তাহলে তারা চলে যেতে পারে, কিন্তু ডেমি হিউম্যানস তা চায় না। তাই তারা সবচেয়ে বোকা স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে, যেটা তারা ভাবতে পারে সেটা ভিলেজ লিডার হিসেবে রোর পাওয়ারকে নিচু দেখায় এবং তাদের স্ট্রেংথ প্রুফ করার জন্য তাকে অল আউট মক ব্যাটেলের জন্য চ্যালেঞ্জ করে। তাদের এই ইউজলেস কনফিডেন্সে একটু ইমপ্রেস হয়ে রো শান্ত থাকে এবং প্রমিস করে যে কয়েক ঘন্টার মধ্যে সে তাদের ঘমণ্ড ভেঙে দেবে। যখন ফাইটের সময় আসে তখন দুই ডেমি হিউম্যানস তাদের অফ ওয়েপন্সের পুরো পাওয়ার রিলিজ করে, যাতে তাদের সিগনিফিকেন্ট পাওয়ার বুস্ট মেলে, এবং তারা ব্লাইন্ডলি রোয়ের উপর চার্জ করে। কোনো হেজিটেশন ছাড়াই রো তাদের তুলে একটা গাছের উপর ছুঁড়ে মারে, আবার তাকে হিল করে এবং তারপর আরও কিছু অ্যারোগেন্ট ডেমি হিউম্যানসকে নিচে ফেলে দেয়। একটা পয়েন্টে একটা র্যান্ডম ডেমি হিউম্যান রূপ নিয়ে সাকসেসফুল স্নিক অ্যাটাক করে, কিন্তু যখন সেই লোকটা এমন অ্যাক্ট করতে শুরু করে যেন সে জানে না সে কী জিনিস, তখন রো তার ইন্টারনাল অর্গানগুলো ডিস্ট্রয় করে দেয় এবং এগিয়ে গিয়ে শেষ অ্যারোগেন্ট ডেমি হিউম্যানের সাথে লড়াই করে, যে একটা অদ্ভুত হাফ টেম্পার লোক। সেই বোকাকে এদিক ওদিক খোঁজার পর সে দেখে যে সেই হাফ টেম্পার লোকটা তার উপর লাইন মারছে এবং তাকে এত জোরে মারে যে তাকে হিল করার জন্য নিজের একটু ব্লাড পর্যন্ত খাওয়াতে হয়। এই মক ব্যাটেলের পর রু বাকি সেন্সিবল ডেমি হিউম্যানসদের সাথে সুলহ করে নেয় এবং বাকি থাকা ইস্যুসগুলো ফেস করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু যেই সে বের হতে যাচ্ছে সেই হাফ টেম্পার লোকটা আবার ফিরে আসে এবং খুব ড্রামাটিক্যালি রোয়ের কাছে কান্নাকাটি শুরু করে, যাকে সে প্রিন্স চার্মিং বলে ডাকে যে আজ রাতে তার ব্যাগ ব্লো আউট করে দিক এবং তাকে আরও ডেলিশিয়াস ব্লাড খাবার সুযোগ দেক। তাকে ধরার চিন্তাতেই ঘৃণা অনুভব করে রো তাকে আবার খুব মারধর করে এবং সেই 50 নিউ প্রভিশনাল রিক্রুটসদের ট্রেন করতে বেরিয়ে পড়ে, যাদের সে সর্টিং প্রসেসর থেকে পেয়েছিল। ট্রেনিংয়ের পর সে তার সেই এবিলিটি নিয়ে এক্সপেরিমেন্ট করে যেটা সে আগে শিখেছিল, সিনথেসিস করে এবং নিজের মনস্টার তৈরি করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে এখনও গড নয়, তাই এই জুগারটা ঠিকমতো কাজ করে না। পরের দিন রো এবং তার সিটিজেন্স হট স্প্রিংসকে রেনোভেট করে, যাতে গবলিন এবং অন্যান্য রেসেসের মধ্যে আরও রোম্যান্টিক প্লট সেশনস বাড়তে পারে। রোয়ের গবলিনহুডে 86th দিন পর্যন্ত রো প্রভিশনাল রিক্রুটের উপর সিনথেসিস টেস্ট করে এবং প্রায় তাদের মধ্যে একজনকে মার্ডারি করে ফেলে। পরে তার স্মিথ থেকে একটা স্পেশাল ওয়ার হ্যামার পায় এবং সে একটা পুরনো পরিচিত জায়গায় যায়, সেই ড্রায়েডের কাছে যার সাথে সে কিছুক্ষণ আগে স্ম্যাশ করেছিল। সেখানে পৌঁছতেই ড্রায়েড তার সাথে জড়িয়ে ধরে এবং কান্নাকাটি করে যে কোনো কথা বলার আগে তার 9 ইঞ্চেস দিয়ে তার কেকে গভীরভাবে ড্রিল করুক। এখন হারানোর আর কিছু বাকি ছিল না, তাই রো যা দরকার তাই করে। কিন্তু যখন সে গ্রামে ফিরে আসে তখন বাকি মেয়েদের সারা রাত হ্যাপি নয়েজেস বের করে তাদের মন জয় করে নেয়। কয়েকদিন পর রু সেই ম্যাজিক্যাল এবং দ্রুত বাড়তে থাকা অ্যাগ্রিকালচারাল সিডসগুলো রিভিল করে, যেগুলো সে আগে সেই ড্রায়াড লেডি থেকে নিয়েছিল, এবং গ্রামের অনেক মেম্বার্সদের সাথে মিলে জমি চাষ করে এবং সিড বপন করে কঠোর পরিশ্রম করে। রোয়ের গবলিনহুডে 89th দিন পর্যন্ত রো কিছু প্রভিশনাল রিক্রুটকে ফ্রি করে দেয়, যাতে তারা নিজেদের বাড়ির পথ খুঁজে নিতে পারে। বাকি নোবেল নাইটসদের রো গোবিকে বলে তাদের ইভিল আইস চার্ম দিয়ে ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে, যাতে তাদের কিংডমে ফেরত পাঠানোর আগে তারা স্পাই হিসেবে কাজ করতে পারে। যতক্ষণ না হিউম্যান ফোর্সেস কুটআউট থেকে পুরোপুরি পিছু হটে, হেলথ চিফ রোকে তার প্রেস্টিজিয়াস ব্যাঙ্কুয়েটে ইনভাইট করে তার ভিক্টরি সেলিব্রেট করার জন্য, এবং সারা রাত সেই বিউটিফুল এলভেন প্রিন্সেসকে তার রোম্যান্টিক ডান্স দিয়ে সবার হার্ট জয় করতে দেখে এনজয় করে। ডে 19-এ রো এবং গোবি সেই লাস্ট স্পিরিট স্টোন খুঁড়ে বের করে, যেটা রিটার্নের কার্বাঙ্কাল এবং তার মেজ ভেলভেট তাদের জন্য রেখেছিল। তাদের এত বড় ব্লেসিং দেওয়ার জন্য সম্মান অনুসারে রো স্পিরিট স্টোনের লাস্ট চার্ট লিখে দেয় এবং আরও অ্যাবিলিটিস হাসিল করে। এরপর সে অ্যাবিলিটিস দিয়ে নিউ মনস্টার্স তৈরি করার দিকে ফিরে যায় এবং কোনোভাবে একটা অদ্ভুত কিন্তু কনভিনিয়েন্ট ট্রান্সপোর্ট মনস্টার তৈরি করতে সফল হয়, যাকে সে স্কেলেটন সেন্টিপিড বলে। স্কেলেটন সেন্টিপিডকে হিউম্যান গার্লসদের সামনে ইন্ট্রোডিউস করার পর সে তার প্ল্যানের কথা বলে, যেখানে সে তাদের একটা হিউম্যান টাউনে নিয়ে যেতে চায়। কনফিউজড হয়ে মেয়েরা জিজ্ঞেস করে যে কি সে তাদের থেকে মুক্তি পেতে চায়, কিন্তু রু তাদের বলে যে সে চায় প্রথমে তারা তার সেটেলমেন্ট দেখুক, তারপর ডিসাইড করুক যে তারা তার সাথে ফরএভার থাকতে চায় কিনা। কয়েকদিন পর রু হিউম্যান গার্লসদের পিছনে জঙ্গলে যায়, যাতে তারা কিছু র মেটেরিয়াল কালেক্ট করতে পারে, যেগুলো হিউম্যান টাউনে পৌঁছে বিক্রি করা যাবে। তাদের সাথে সময় কাটাতে গিয়ে তার রিয়েলাইজ হয় যে সেই মেয়েদের সাথে কতদূর এগিয়ে গেছে এবং ধীরে ধীরে তাদের মিস করতে শুরু করে। ডে 194 পর্যন্ত রু তার পুরো আর্মিকে 4টা টিমসে ভাগ করে দেয়, যাতে তারা তার ওয়ার্ল্ডের চারপাশে থাকা অন্য রেলমসের ইনফরমেশন কালেক্ট করতে পারে, এবং তাদের পুরো অ্যারেঞ্জমেন্টের রুলস বোঝানোর পর তাদের সেখান থেকে রওনা দেয়। পরের দিন রু তার সব গবলিন ভাই বোন এবং সাবঅর্ডিনেটসদের গুড বাই বলে, কারণ অবশেষে সে তার জীবনের নেক্সট ফেজে পা রাখতে
থাকতে যাচ্ছে। এরপর সে গবনি এবং হিউম্যান গার্লসদের সাথে স্কেলেটন সেন্টিপিডে চড়ে ট্রায়াডের গ্যালসন সিটির দীর্ঘ জার্নি শুরু করে। 6 দিন পর রু এবং মেয়েরা অবশেষে ট্রায়াড সিটিতে পৌঁছে যায়, কিন্তু যেই তারা সিটির এন্ট্রেন্সের কাছে পৌঁছে গার্ডসদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তারা ভয় পায় যে রু এবং তার হিউম্যান সাবঅর্ডিনেটস তাদের উপর অ্যাটাক করতে এসেছে। ভাগ্যক্রমে রুয়ের কিছু ওল্ড মার্চেন্ট ফ্রেন্ডস সেখানে এসে পড়ে এবং বিষয়টা বড় হওয়ার আগেই সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দেয় এবং রু এবং তার মেয়েদের থাকার ব্যবস্থা নিয়ার বাইতে করে দেয়। কিছুক্ষণ পর রু হিউম্যান গার্লসদের তার রুমে ডেকে বলে, পুরো সিটি এক্সপ্লোর করে নাও এবং দিন শেষ হওয়ার আগে ডিসাইড করে নাও যে তোমরা এখানে থাকবে নাকি আমার সাথে ফিরে যাবে। এরপর রু এবং মেয়েরা কয়েক ঘন্টা সেই বিউটিফুল সিটি ঘুরে তারপর রু তার প্রিভিয়াস লাইফের হিউম্যান ফর্মে শেপ শিফট করে ইন্টেলিজেন্স কালেক্ট করতে একা বেরিয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে রু একটা গলিতে ঢোকে এবং নিজেকে 6টা গুঞ্জ দিয়ে ঘেরা পায়। তাদের শেষ করে সে তাদের লিক করে যাতে তাদের স্কিলস শিখতে পারে, কিন্তু তখনই সে নোটিস করে যে তাদের সবার আঙুলে একই রকম রিংস আছে। কিউরিয়াস হয়ে সে রিংসের ইনভেস্টিগেশন করে এবং রিয়েলাইজ করে যে এরা নিশ্চয়ই কোনো বড় অর্গানাইজেশনের গুঞ্জদের জন্য কাজ করে। যাই হোক, যেই সে তাদের হেডকোয়ার্টার্স ট্র্যাক করতে যাচ্ছে তখন সে একটা ব্লন্ড নোবেল নাইটকে অন্য গুণের উপর চিৎকার করতে শোনে, কারণ তারা প্রমিস ভেঙেছে এবং সে বিষয়টা জানার জন্য ইভস ড্রপ করে। শীঘ্রই লু জানতে পারে যে গুনসরা সেই প্রিন্সেসকে কিডন্যাপ করেছে যাকে বাঁচানোর জন্য ব্লন্ড নাইট শপথ করেছিল এবং বেচারার কাছ থেকে হেভি র্যানসাম চেয়েছিল, কিন্তু র্যানসাম দেওয়ার পরও তারা কথা না রেখে আরও বেশি টাকা চাইতে শুরু করে। ব্লন্ড নাইটের টোন থেকে রু বুঝতে পারে যে প্রিন্সেসের সময় খুব কম বাকি, তাই যেই গুনস ব্লন্ড নাইটের ওপর অ্যাটাক করতে যাচ্ছে রু তাদের নকআউট করে দেয় এবং তাদের বডিতে মিনিয়েচার রেপ্লিকাস লাগিয়ে দেয় যাতে অজানা বোকা তাকে সরাসরি হাইড আউটে নিয়ে যায়। কিছুক্ষণ পর ব্লন্ড নাইট রুকে জিজ্ঞেস করে কেন গুনসদের শেষ না করে ছেড়ে দিল, কিন্তু রু তাকে অ্যাসিওর করে যে সে জানে সে কি করছে এবং ইনভেস্টিগেশন চালিয়ে যায়। পরে সেই রাতে ব্লন্ড নাইট রুয়ের সাথে দেখা করে এবং বলে যে কিডন্যাপড প্রিন্সেস যে সিটিতে লুকিয়েছিল বোর্ড হয়ে একা সিটি ঘুরতে বেরিয়েছিল, তখনই এই ঘটনা ঘটে। এটা শুনে রু বলে যে সে ইতিমধ্যে গুনসদের খুঁজে পেয়েছে যারা সিটির বাইরে একটা অ্যাবান্ডন্ড হাউসে আছে। সময় নষ্ট না করে সে অ্যাবান্ডন্ড হাউসে পৌঁছে গুনসদের খুব মারধর করে এবং টমবয় প্রিন্সেসকে রেস্কিউ করে। এরপর গুনসদের হাইডআউট পুড়িয়ে ছাই করে দেয় এবং ব্লন্ড নাইটকে বলে যে কেউ তার সম্পর্কে জিজ্ঞেস করলে অন্য গল্প বলে দিও। যখন ব্লন্ড নাইট তবুও মানতে না চায় তখন রু গেনকিকে দিয়ে হিপনোসিস করে নাইটের মেমোরি ওয়াইপ করে দেয় এবং সে হুশ ফেরার আগেই তারা সেখান থেকে চলে যায়। পরের দিন রু গ্রামে নতুন জেনারেশনের গবলিন বেবিজ জন্ম নেওয়ার খবর পায়, কিন্তু সিটি ছাড়ার আগে সে তার মেয়েদের ডেকে জিজ্ঞেস করে কি কেউ সিটিতে থাকতে চায়। যখন তারা সবাই তার সাথে থাকার ডিসাইড করে তখন রু খুশিতে প্রায় বার্স্ট হয়ে যায়, কারণ তার রিয়েলাইজ হয় যে সে বিনা কারণে ভয় পাচ্ছিল। যাই হোক, যেই সে মেয়েদের সাথে বের হতে যাচ্ছে সেই নখরেবাজ প্রিন্সেস যাকে সে গতরাতে বাঁচিয়েছিল প্রিন্সেস রুবিলিয়া স্টার্নবার্গ ব্লন্ড নোবেল নাইটের সাথে হাজির হয় এবং রিকোয়েস্ট করে যে রু এবং তার মার্সেনারি কোম্পানি প্যারাবেলাম তাকে রয়্যাল ক্যাপিটাল অসওয়াল্ড পর্যন্ত এসকর্ট করুক। তার ভয়েসে বোল্ডনেস নোটিস করে রু একটু অবাক হয়, কারণ তার রিয়েলাইজ হয় যে এই ভয়েস তার আগে থেকে জানা কারোর সাথে মিলে যায়, কিন্তু দুঃখের বিষয় যথেষ্ট ইনফরমেশন না থাকায় সে অফার রিজেক্ট করে এবং বলে তার বোরিং গার্ডসদের উপর ভরসা করে চলে যাক। প্রিন্সেস রুবিলিয়া তাদের মধ্যে নয় যারা নো শুনে মেনে নেয়, তাই যখন রু তাকে লেকচার দিয়ে বোঝানোর চেষ্টা করে যাতে সে মাইন্ড চেঞ্জ করে সে তার মজা ওড়ায় এবং অফার অ্যাকসেপ্ট করলে একটা গোল্ড প্লেট দেওয়ার লোভ দেখা। সেই সিটিতে একটা গোল্ড প্লেটের দাম পুরো 1 মিলিয়ন গোল্ড কয়েন্স, তাই যদিও রু মেয়েটাকে সাহায্য করতে হেজিটেট করে তার সাবঅর্ডিনেটস তাকে অফার অ্যাকসেপ্ট করতে ফোর্স করে। শীঘ্রই রু স্পয়েলড প্রিন্সেস এবং তার ব্লন্ড নোবেল নাইটের সাথে গেটসে মিলিত হয় এবং জানতে পারে যে সে ইতিমধ্যে তার সব গার্ডসকে ডিচ করে দিয়েছে। বিরক্ত হয়ে সে প্রিন্সেসকে বোঝায় যে কিংডম যদি মনে করে সে প্রিন্সেসকে কিডন্যাপ করেছে তাহলে তার কি হবে, কিন্তু রুবিলিয়া তাকে অ্যাসিওর করে যে তার কিছু হবে না। রু তাকে স্কেলেটন সেন্টিপিডে বসায় এবং অসওয়াল্ডের জার্নি শুরু করে। জার্নির কয়েক ঘন্টা পর রু এবং তার পার্টি থামে এবং দিনের জন্য ক্যাম্প করে। যাই হোক, সেই ঢিট রুবিলিয়াকে নটি হওয়া থেকে বিরত রাখতে সে তাকে তুলে তার বিহাইন্ডে এত স্প্যাংস মারে যে তার নানি মনে পড়ে যায়। ডে 104 পর্যন্ত রুবিলিয়া একটা গুড গার্ল হয়ে যায় এবং রু ধীরে ধীরে তার কেয়ারফ্রি অ্যাটিটিউডের পেছনের কারণ বুঝতে শুরু করে। পরে সেই সন্ধ্যায় রু একটা ঘন জাঙ্গেলে থামে এবং ব্লন্ড নাইট এবং রুবিলিয়াকে ট্রেন করে রাত না হওয়া পর্যন্ত। রাত হলে রু তার কাজ গুটিয়ে হিল কান্ট্রি পার করে মাউন্টেন পাস দিয়ে যাত্রা চালিয়ে যায়। যেই সে সাবঅর্ডিনেটসদের সাথে পরের দিনের পসিবল রুটস ডিসকাস করছে তখন রোডের কাছে ফলস ইগলসের নেস্টসের কথা জানতে পারে। ফলস ইগলস পাহাড়ের সবচেয়ে পাওয়ারফুল স্পিসিস এবং তারা ট্যালেন্ট দিয়ে প্যারালিটিক টক্সিন রিলিজ করতে পারে। তাদের লিডার জেড ইগল
ইগল গডের ব্লেসিংস নিয়ে জন্মেছে, তাই রাস্তায় যদি তার সামনে পড়ে তাহলে সবাই কুকড। তবুও রু পরে বানানোর জন্য কিছু ইগলস শিকার করে ক্যাপচার করে। যাই হোক, যতই তারা মাউন্টেন পাসে গভীরে যায়, রু তার সামনে জেড ইগল দেখতে পায় এবং সবাইকে ক্যারেজের ভেতরে থাকার ইনস্ট্রাকশন দেয়, যাতে সে একা সেই মনস্ট্রসিটির সাথে লড়তে পারে। তারপর রু পরের 1 ঘন্টা জেড ইগলের সাথে লড়াই এবং ট্রেনিংয়ে কাটায়। এই সময় ডেমি হিউম্যানসরা ইতিমধ্যে ভয় পেয়ে গেছে যে হয়তো রুয়ের কোনো টাফ এনিমি মিলে গেছে। গরমে একটু ইয়াপিং করার এবং ডিবেট করার পর তারা ক্যারেজের বাইরে উঁকি দেয় এবং দেখে রুয়ের 1 হাত এবং 1 পা গায়েব এবং সে এক্সোস্কেলেটন এবং ইলেকট্রন অ্যাবিলিটিস অন করে হাওয়ায় ফ্লোট করছে। এটা দেখে ডেমি হিউম্যানসদের ফেটে যায়। তাদের মনে হয় রু এখন বাইট দ্য ডাস্ট করতে যাচ্ছে, অর্থাৎ মরতে যাচ্ছে। কিন্তু যখন রু জেড ইগলের সাথে সিরিয়াস হওয়ার ডিসাইড করে, তখন সে তার কাটা হাত খেয়ে ফেলে, লিমস রিজেনারেট করে এবং মাত্র 1 স্ট্রাইকে জেড ইগলকে শেষ করে দেয়। ইগলকে শেষ করার পর সে তার সোল স্টোন বের করে এবং ইগলের কিছু কুকড মিট খেয়ে তার অনেক অ্যাবিলিটিস শিখে নেয়। এরপর সে উইংস রেজিস্টার করে এবং এক্সোস্কেলেটন শেলের সাথে অ্যাটাচ করে, যাতে সে আগে যে ইনসেক্ট উইংস ব্যবহার করত সেগুলো রিপ্লেস করে উড়তে পারে। তারপর সে জিজ্ঞেস করে কেন সে সবসময় যাদের হারায় তাদের লিক করে, আর সে তাকে লং স্পিচ দেয় শুধু এটা বলার জন্য যে কারণ সে তাদের মার্ডার করেছে। এরপর সে পরের চেকপয়েন্ট মেসন ভিলেজের দিকে জার্নি চালিয়ে যায়। পরের দিন দুপুরে রু এবং তার পার্টি মেসন ভিলেজে পৌঁছে, কিন্তু যেই তারা রাস্তা দিয়ে যাচ্ছে সেখানকার মানুষরা ভয় পায় যে একটা ব্ল্যাক ওগার এবং তার চামচারা তাদের উপর অ্যাটাক করছে, তাই তারা ফাইটের জন্য ওয়েপন তুলে নেয়। শুক্রিয়া যে এর আগেই তারা বড় বোকামি করার আগে প্রিন্সেস রুবিলিয়া স্টার্নবার্গ রয়্যাল ফ্যামিলির ক্রেস্ট দেখায়। এটা সিগন্যাল দিয়ে যে সে রু এবং তার লোকদের অ্যাপ্রুভ করে এবং ভিলেজার্সদের টেনশন তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে রু এবং তার লোকদের ভিলেজের রয়্যাল ফ্যামিলির গেস্টস হিসেবে ওয়েলকাম করা হয় এবং তাদের সেখানকার অ্যামেজিং অ্যামেনিটিজ ভিজিট করার পারমিশন দেওয়া হয়। পরের সকালে রু এবং তার পার্টি মেসন ভিলেজ থেকে ক্লাস্টার মাউন্টেন্সের দিকে রওনা দেয়, যেটা তাদের নেক্সট চেকপয়েন্ট। পথে সে নোটিস করে যে হিউম্যান টুইন শেফসদের খুব সিরিয়াস মর্নিং সিকনেস হচ্ছে এবং সে তাদের নর্মাল মনে করে সান্ত্বনা দেয়। দুর্ভাগ্যবশত ঠিক পরের দিন তাদের মর্নিং সিকনেস আরও খারাপ হয় এবং সবাই অবাক হয়ে যায় যখন রু এবং তার পার্টি জানতে পারে যে 2 টুইন শেফস হেভিলি প্রেগনেন্ট তার বাচ্চার সাথে। যদিও এটা রু এবং সবার জন্য গুড নিউজ, কিন্তু জানা যায় যে বাচ্চাগুলো এত দ্রুত গ্রো করছে যে এল্ডার জি এবং হাফ জি যারা হাফ সেন্ট লর্ড, তাদের ভয় হচ্ছে যে বাচ্চারা জন্মের আগেই মায়েদের চেটে খেয়ে ফেলবে। তাই এল্ডার এবং হাফ সেন্ট লর্ডকে কল করার পর রু তৎক্ষণাৎ ক্যারেজের ভেতর ছুটে যায় টেম্পোরারি সলিউশন বের করতে, যাতে মায়েদের এত নিউট্রিশন দিতে পারে যে বাচ্চারা হেলদি থাকে যতক্ষণ না তারা ডেলিভারির জন্য সেফ জায়গা খুঁজে পায়। টুইন শেফসকে সেফ রাখার জন্য নিউট্রিশনের গুড সোর্স খোঁজার সব চেষ্টা ফেল হওয়ার পর রু ডেসপারেট হয়ে যায়, বিশেষ করে এটা রিয়েলাইজ করার পর যে তারা কত দুর্বল হয়ে যাচ্ছে, এবং অবশেষে সে এমন কিছু করার ডিসাইড করে যা কেউ ভাবতেও পারে না। সে তার ডান হাত ছিঁড়ে ফেলে এবং টুইন সিস্টার্সদের কাছে কান্নাকাটি করে যে তারা এটা খেয়ে ফেলুক, কারণ কুক করার সময় নেই। এটা দেখে চেফ সিস্টার্স কাঁদতে শুরু করে, কারণ তারা চায় না তাদের হাজবেন্ড শুধু তাদের জন্য এত স্ট্রেস এবং কষ্ট সহ্য করুক। সময় নষ্ট না করে রু নিজের মাংসের একটা টুকরো কেটে স্লপি কেসের মাধ্যমে সিস্টার্সদের খাইয়ে দেয় এবং তাদের নেসেসারি নিউট্রিয়েন্টস ফোর্স করে খাওয়ানোর পর সে পরের কয়েক মিনিট স্কেলেটন সেন্টিপিড চালিয়ে যায়, যতক্ষণ না তাদের বাচ্চা ডেলিভার করার জন্য সেফ কেভ মেলে। কেভ সিকিউর করতেই সে 2 সিস্টার্সের জন্য অ্যারোমাস্টা বেড তৈরি করে এবং তাদের কিছু অ্যানেস্থিজিয়া দেয়, যাতে তাদের এত বড় পেইন কম হয় এবং তারা হিল করতে পারে। রাত না হওয়ার আগে টুইনসের ওয়াটার ব্রেক হয়ে যায় এবং তৎক্ষণাৎ সি সেকশন অপারেশনের জন্য রেডি হয়। হাফ জি এবং এল্ডার জিকে কলে লাইনে রাখার পর সে এবিলিটি দিয়ে একটা স্ক্যালপেল বানায় এবং অপারেশন শুরু করে। প্রায় 2 ঘন্টা পর সে একটা মেল এবং একটা ফিমেল মিক্সড ব্লাড ওগার্স ডেলিভার করে, যাদের ফোরহেডে সিন আছে এবং ডান হাতে স্পেশাল মার্ক আছে, এবং পুরো অপারেশনের পর সে মায়েদের ক্লিন করে। যখন সব শেষ হয়, রু অফিশিয়ালি 2 বাচ্চার বাবা হয়, কিন্তু যখন সে এল্ডার জি এর সাথে আবার কলে আসে তখন এল্ডার জি তাকে ওয়ার্ন করে যে 2 বাচ্চাকে ইউথেনাইজ করে দাও বা তাদের ছেড়ে মিল্ক নিতে চলে যাও, কারণ হিউম্যানস এবং ডেমি হিউম্যানস দুজনেই মিক্সড ব্লাডকে হেট করে এবং আনলাকি
কি মনে করে। এল্ডার জি এর কথা বোঝা সত্ত্বেও রু তার অ্যাডভাইস রিজেক্ট করে এবং তার বাচ্চাদের এত ভালোবাসা দেবার ডিসাইড করে যাতে তারা বড় হয়ে এই স্টিরিওটাইপের সাথে লড়তে পারে। কল কাট করার পর রু বাচ্চাদের হাতে মার্ক চেক করে এবং মেয়ের নাম এরো এবং ছেলের নাম আর্জেন্টো রাখে। তারপর সে মায়েদের দিকে ফিরে তাদের কারেজ দেবার জন্য কিছু এনকারেজিং কথা বলে। তার গবলিনহুডের 112th ডে রু কেভ থেকে বেরিয়ে একটা স্নোই স্টর্মে যায় যাতে আরও পাওয়ারফুল এবং আনসলভড প্রে খুঁজে পায়। অল্প খোঁজার পর তার একটা বিউটিফুল মিস্টিক্যাল এবং বিশাল হরিণ মিলে যার হর্নস চকচক করছে, যাকে সে হোয়াইট স্ট্যাগ বলে এবং তার অ্যাবিলিটিজ অ্যাপ্রিশিয়েট করে। এটা রিয়েলাইজ করে যে হোয়াইট স্ট্যাগ একটা বস লেভেল মনস্টার। সে রেডি হয়ে যায় এবং হরিণকে চ্যালেঞ্জ করে। যাই হোক, তাকে পুরোপুরি শক করে হরিণ শুধু তার হর্ন ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কনফিউজড হয়ে রু ভাবতে থাকে যে এত অ্যাগ্রেশন এবং এনমিটি দেখানো সত্ত্বেও কেন অ্যাটাক করল না, কিন্তু কোনো সঠিক উত্তর না পাওয়ায় সে হরিণকে ইগনোর করে এবং হর্নগুলো ম্যাজিক বক্সে স্টোর করে যাতে বাড়ি গিয়ে বাচ্চাদের জন্য গ্রাইন্ড করে বোন মিল বানাতে পারে। এরপর প্রাউড ড্যাড সেই স্নোই মাউন্টেন্স পার হয়ে যায় যতক্ষণ না তার নজর হিউম্যানস এবং বিস্টম্যানের মিক্সড ফোর্সে পড়ে যারা কিছু ফোমোরিয়ানের সাথে লড়ছে। মাঝে ঝাঁপ দেওয়ার আগে রু একটা হাই ভ্যান্টেজ পয়েন্ট থেকে পুরো ব্যাটল অবজার্ভ করে এবং হিউম্যান আর্মির স্ট্রেংথ এস্টিমেট করে। দুর্ভাগ্যবশত সব ছোট ফোমোরিয়ান শেষ করার পরও তাদের সামনে অ্যানয়েন বিগ ড্যাডি ফোমোরিয়ান ব্যালর দাঁড়িয়েছিল, যার সাথে এখনও লড়তে বাকি। ব্যালর একটা খুব জেদি এনিমি এবং সবাই সবকিছু ঝুঁকিয়ে দেওয়া সত্ত্বেও সে তাদের ধুলো খাওয়াতে সফল হয়। হিউম্যানসের জন্য ভাগ্য যে যেই ব্যালর তাদের শেষ করতে যাচ্ছে, রু 4th লেভেল ডেমাইজ সোর্সারি স্পেল দিয়ে তার হেড এবং লিমস কাট করে ইনস্ট্যান্ট শেষ করে দেয়। এরপর সে নিচে নেমে টায়ার্ড হিউম্যান ওয়ারিয়ার্সদের ফাইটের জন্য প্রভোক করে যাতে তাদের অ্যাবিলিটিস চেক করতে পারে, কিন্তু তাদের স্কিলস অ্যাপ্রিশিয়েট করে এবং পাওয়ারফুল অরা দেখার পর রু একটু ঠান্ডা হওয়ার ডিসাইড করে যাতে নিজে কুকড না হয়। তাই প্রভোক করার বদলে সে টিম ক্যাপ্টেনের প্রেস করে এবং প্রমিস করে যে যদি তাকে এই লাশ বাড়ি নিতে দেয় তাহলে সে তাদের উন্ডস হিল করে দেবে। শুক্রিয়া তার এই ডিসগাইজ কাজ করে এবং হিউম্যানস তার ক্রেজি স্টোরিতে বিশ্বাস করে। অবশেষে রু ব্যালরের লাশ তুলে নেয় এবং মজা করে চলে যায়। তাকে যেতে দেখে হিউম্যান স্কোয়াডের টিম ক্যাপ্টেন মেনশন করে যে রু এর জেনেটিক্স কত অদ্ভুত এবং গেস করে যে হয়তো তার এপিক অ্যাওয়েকনিং এখনো হয়নি। যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন শুরুতে রু এর সাথে লড়াই করেনি, তখন ব্লন্ড ওয়ারিয়ার তার স্কোয়াডকে বলে যে তার আগেই আভাস হয়ে গিয়েছিল যে যদি সে লোকটার সাথে লড়ে তাহলে সবাই মারা যাবে, তাই সে আরেকটা দিন বেঁচে থাকার ডিসাইড করেছে। পরে সেই রাতে রু তার ফ্যামিলি কেভে ফিরে আসে, বাচ্চাদের গ্রিট করে এবং তাদের হোয়াইট স্ট্যাগের চকচকে হর্নসের ছোট টুকরো খাওয়ায়। হর্নের একটা টুকরো নিজে চেখে রু দুটো মিস্টিরিয়াস অ্যাবিলিটি শেখে যার নাম তার মাথার ভয়েস দিতে পারে না। সে ভয় পেয়ে যায়, রিয়েলাইজ করে যে হরিণের সাথে না লড়াই করাটাই তার বেঁচে থাকার কারণ। রাত হওয়ার আগে রু সেই কন্ডিশনস পূরণ করে যা এক্সটিংক্ট স্পিশিজ অ্যাপসল লর্ডে ইভলভ হওয়ার জন্য দরকার ছিল এবং সে এটা অ্যাকসেপ্ট করে। এরপর সিস্টেম কিছু এরর মেসেজেস দেখায় এনশিয়েন্ট ডিমন লর্ডের সম্পর্কে, যেখানে রু হয়তো ইভলভ হতে পারে, এবং হঠাৎ সব ইনফরমেশন দেখানো বন্ধ করে দেয়। তার গবলিনহুডের 114th ডে পর্যন্ত রু এবং তার পার্টি পাহাড় পার করে হিল কান্ট্রিতে এন্টার করে, কিন্তু পথে এমেরি এবং স্পাইনাল সাডেনলি রু এর বাচ্চার সাথে প্রেগনেন্ট হয়ে যায়। তাই রু বাচ্চা ডেলিভার করার জন্য নিয়রবাই রিভারের ধারে স্কেলেটন সেন্টিপিড থামায়। সাকসেসফুল সি সেকশন অপারেশনের পর স্পাইনাল একটা বিউটিফুল হিউম্যান গার্ল জন্ম দেয় যার নাম রু নিকোলা রাখে। অন্যদিকে এমেরি একটা হাফ ওগর জন্ম দেয় যাকে রু ইউনিয়ের মতো নাম দেয়। ডেলিভারি শেষ হলে রু সেন্টিপিড লোড করে এবং আরেকদিন ট্রাভেল করে যতক্ষণ না তারা ফাইনাল চেক পয়েন্ট সিটি অফ পার্গেটরিতে পৌঁছে। ডে 115 পর্যন্ত রু পার্গেটরি সিটিতে পৌঁছে এবং রুবিলিয়াকে ডিসগাইজ করে যাতে তার বাবার এনিমিজ অ্যাট্রাক্ট না করে। একবার সেটা নিপটানোর পর সে নার্সিং মাদার্সদের হোমে রাখে এবং বাকি ওয়ারিয়ার্সদের অ্যাডভেঞ্চারাস গিল্ডে নিয়ে যায় যাতে সেখান থেকে কিছু ইন্টেল বের করতে পারে। সেখানে পৌঁছে একটা অ্যাডভেঞ্চারার পার্টি স্পার জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু যেহেতু তার পুরো কনফিডেন্স আছে যে সে ইজিলি তাদের হিউম্যান ম্যাশড পোটেটোস বানাতে পারে, সে একটু ক্রিয়েটিভ হয় এবং আরও ফান চিন্তা করে। সে 3টা ডেমি হিউম্যান ইডিয়েটস দেখে ডাকে যারা আগে তাকে চ্যালেঞ্জ করেছিল, মেকি, ফুকি, এবং তাকে গিল্ড লবিতে থাকা সব অ্যাডভেঞ্চারার্সদের সাথে লড়তে দেয় এবং প্রমিস করে যে যে কেউ তাদের হারাবে তাকে সে 5 সিলভার প্লেটস দেবে। স্বাভাবিকভাবেই এটা শুনে অনেক অ্যাডভেঞ্চারার্স লোভে পড়ে, কিন্তু দুর্ভাগ্য তাদের জন্য ডেমি হিউম্যানস কোনো জোক নয়। তারা এমন মারধর করে যে হয় সবাই আনকনশিয়াস হয়ে যায় নয়তো সিরিয়াস ইনজুরিজ পায়। এই ছোট ব্যাটেলের পর রু অ্যাডভার্টাইজ করে এবং বাকি দিন রুবিলিয়া এবং অন্যদের সাথে শপিংয়ে কাটায়। পরে সেই রাতে জেগে থাকে এবং ভাবে কাল অসওয়াল্ড পৌঁছে প্রিন্সেস ডেলিভার করার পর কি হবে। পরের স্টেপ নিয়ে চিন্তা করতে গিয়ে হঠাৎ তার মনে পড়ে সেই সব গ্রুপসের কথা যাদের সে অন্য রেলমস এক্সপ্লোর করতে পাঠিয়েছিল এবং সে সবাইকে চেক করার ডিসাইড করে। হবস শ্যাডো এর গ্রুপ 3 চেক করে এবং এনশোর করে যে তারা ঠিক আছে। সে হবসকে কল করে গ্রুপ 5 এর জন্য এবং হবস এশোর করে যে তারা যতটা পসিবল ইন্টেল কালেক্ট করছে। তাদের সাথে কথা বলার পর সে গ্রুপ 4 কে কন্ট্যাক্ট করে এবং একটা র্যান্ডম মেম্বার হবরিন থেকে জানা যায় যে তাদের ডিসিশন নিতে ডিফিকাল্টি হচ্ছে কারণ তাদের গ্রুপ লিডার নেই, তাই তাদের সাহায্য করতে হবরিনকে লিডার অ্যাপয়েন্ট করে দেয় এবং তাদের সেলফ ম্যানেজ করতে ছেড়ে দেয়। শেষে সে গ্রুপ 2 অর্থাৎ কিচির গ্রুপকে কল করার চেষ্টা করে, কিন্তু যেই সে তাদের ইয়াররিংস দিয়ে দেখার চেষ্টা করে, রু শকে পিছিয়ে যায় যখন সে রিয়েল টাইমে নিজেকে 2 ভাগে কাটা দেখে।
পরের সকালে রুবিলিয়াকে ডেকে অসওয়াল জার্নি থেকে 2 দিন ডিটোর চায় যাতে সে মেইন সিটি গ্রাফিস্টে গিয়ে কিচি এবং তার গ্রুপ চেক করতে পারে। সাধারণত এটা কন্ট্রাক্ট ভায়োলেশন, কিন্তু রুবিলিয়া এখন ম্যাচিওর হয়ে গেছে, তাই সে ডিটোয়ারের পারমিশন দেয়। সব সেটেল হবার পর লোড করে এবং 2 দিনের জার্নি শুরু করে। জার্নির একদিন পর দেখে গোবমি খুব গ্লুমি এবং স্যাড লাগছে যখন সে নেকলেস ঘুরছে, যেটা তার জন্য বানিয়েছিল যখন তারা দুজনেই অর্ডিনারি ডিটি অর গবলিন্স ছিল, এবং সে তার কাছে যায় জানতে যে তার মাথায় কি চলছে। যদিও তাদের জন্ম হয়েছে মাত্র 4 মাস, গোবমি দুঃখিত যে সে এখনও ওল্ড ভেরিয়েন্টই রয়ে গেছে, যেখানে বাকিরা ইভলভ হচ্ছে এবং তার বাচ্চার মা হচ্ছে। তার উপর দয়া করে তাকে কাছে টেনে নেয় এবং অ্যাশোয়ার করে যে যতক্ষণ তারা একে অপরকে ভালোবাসবে সে তাকে কখনো ছেড়ে মিল্ক নিতে যাবে না। ডে 118 পর্যন্ত গ্রাফিস্ট পৌঁছায় এবং দেখে অনেক অ্যাডভেঞ্চারাস একটা পার্টিকুলার ডানজন থেকে পালাচ্ছে, ভয়ে যে ভিতরে লুকানো বিশাল মাইনোটর তাদের ইন্টারনাল অর্গানস মাখনের মতো ছড়িয়ে দেবে। সিচুয়েশন ভালো করে বোঝার জন্য সে সিটি মেয়রের সাথে দেখা করে এবং এক্সপ্লেন করে যে মাইনোটর হয়তো তার ফ্রেন্ড কিচি হতে পারে, কিন্তু মেয়র বলে যে সে শতাব্দী আগেই তাকে শেষ করার জন্য 3 পার্টিজ পাঠিয়েছে। এটা শুনে কিচিকে বাঁচাতে তৎক্ষণাৎ এন্ট্রেন্সের দিকে ছুটে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা ইভলভড বিশাল কিচি এবং গোবমি ডানজেন থেকে অ্যানয়িং গেম অ্যাডের মতো বস মনস্টারের মতো বেরিয়ে আসে এবং নিজেদের ইভলভড ক্রিচার্স হিসেবে প্রেজেন্ট করে। হালচাল জানার পর কিচি এক্সপ্লেন করে যে সে ডানজেনের ডিপেস্ট লেভেলে মাইন মিরার নামের রেয়ার মনস্টারের সাথে লড়েছে এবং শুধু দেখামাত্রই প্রায় মরতে বসেছিল। শুক্রিয়া যে এর আগে তার গার্ডিয়ান এঞ্জেলস তাকে মরা থেকে বাঁচাতে ইভলভ হবার চান্স দেয়, তাই সে অ্যাকসেপ্ট করে এবং শুধু নিউ স্পিশিজে ইভলভ হয়নি, বরং রেপ্লিকা ডিস্ট্রয় করে তার গার্লফ্রেন্ড গোবমিকেও ইভলভ হতে সাহায্য করে। সেই সাথে কিচি কে তার স্ট্রেংথ টেস্ট করার জন্য স্পা চ্যালেঞ্জ করে এবং মাটিতে বড় গর্ত খুঁড়ে ফেলে, যাকে ব্যাটল অ্যারিনা বানাবে। স্টেজ রেডি হলে সব ফ্যান্সদের এপিক ম্যাচ দেখার জন্য কল করে, নিজেকে ব্লেস করে এবং কিচির সাথে কিছু কথা বলে, সাথে তার ব্যাটল অ্যাক্স এবং শিল্ডের স্ট্রেংথ টেস্ট করে। এসবের পর 2 পার্টি ওয়েপন্স ঠোকে এবং হেভি রিকয়েল এনার্জি রিলিজ করে ব্যাটল শুরু করে। তার এবিলিটিতে ফুল কনফিডেন্স থাকায় কিচি নিজেকে ফায়ার অর লাইটনিং অ্যাফিনিটি দিয়ে এনহ্যান্স করে এবং এর উপর চার্জ করে। বোঝে যে সে এখনও ফায়ার থেকে ফুললি ডিফেন্ড করতে পারবে না, তাই যেই কিচি তার উপর ঝাঁপায় সে অ্যাটাক ব্লক করে এবং সিক্রেটলি পিছন থেকে আর্থ ওয়াটার অ্যাটাক কম্বো দিয়ে স্ট্রাইক করে। কিচির অ্যাটাকের পর কিচি এনচান্টেড শিল্ডের ভিতর থাকা ফ্যান্টম বুল সামন করে এবং ফুল স্ট্রেংথ দিয়ে এর ওপর অ্যাটাক করে। এই পয়েন্টে রিয়েলাইজ করে যে তাকে ব্যাটলকে সিরিয়াস নিতে হবে, নইলে কিচি তাকে হারিয়ে দেবে। তাই যখন সে কিচির অ্যাটাক্স থেকে ডিফেন্ড করে, ট্রান্সেন্ডেন্টাল পাওয়ার এবিলিটি অ্যাক্টিভেট করে, তার সব পাওয়ার্স মাল্টিপল টাইমস ইনক্রিজ করে এবং একটু ব্রিজার্ক হয়ে যায়। এখন পাওয়ার আউটপুট বাড়ানোর পর কিচিকে হাওয়ায় উড়িয়ে ডান্স অফ 1000 স্পিয়ার্স দিয়ে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে হাফ ডেড করে দেয়। ভয় না পেয়ে কিচি সব অ্যাটাক্স সহ্য করে, স্মোক স্ক্রিন বানায় এবং কয়েক সেকেন্ডের জন্য নিজেকে হাওয়ায় হোল্ড করে। এরপর মাসেল হেড ইমোশনস এবং পাওয়ারে কন্ট্রোল হারিয়ে এমন বিশাল ফায়ার অ্যাটাক বের করে যা অ্যাকচুয়াল স্পেকটেটার্সদের প্রাণ নেয়। শুক্রিয়া লাস্ট সেকেন্ডে এয়ার ফ্লো কন্ট্রোল করে এবং মোস্ট ফায়ার এবং লাইটনিং অ্যারিনা সেন্টারে কন্ট্রোল করে। যদি না করত তাহলে কিছু স্পেকটেটার সিরিয়াস ইঞ্জুরি পেত। শুধু এজন্য যে তার বোকা অপোনেন্ট ব্রেন ইউজ করতে ভুলে গেছে, এটা রিয়েলাইজ করে কিচি নিজেকে এর সামনে স্কোল্ড খাবার জন্য সারেন্ডার করে এবং ওল্ড ডেজের মতো তার বোকা মাথার থোক পেট করে ঠিক করে দেয়। পরের দিন কিচির সাথে স্পা শেষ করে, ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডকে গুড বাই বলে এবং কয়েক ঘন্টা ট্রাভেল করে যতক্ষণ না কান্ট্রির রয়্যাল ক্যাপিটাল হসপিটাল পৌঁছায়। যেই তারা বিউটিফুল সিটি দিয়ে যাচ্ছে, তারা সেখানকার ভিউজ এবং মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের প্রেস করে, যা সিটিকে অন্য ছোট সিটিজ থেকে আলাদা করে এবং তার হিস্ট্রি নিয়ে কিছু এপি কথা বলে। অল্প এক্সপ্লোর করার পর রুবিলিয়ার এবং তার মেয়েদের গ্র্যান্ড অ্যাম্বা প্যালেসে নিয়ে যায়, যেখানে সে থাকে এবং সবাইকে গেস্টস হিসেবে চিল করতে ইনভাইট করে। ঘণ্টার পর এর পার্টি প্রিমিয়াম ফুড ডাবরে খায়, কিন্তু রাত হওয়া পর্যন্ত তাদের সফট বেডসই ঘুমাতে ডিফিকাল্টি হয়, শুধু এজন্য যে তাদের আগে থেকেই ব্যাক পেনে তরপানোর অভ্যেস হয়ে গেছে। ডে 122 পর্যন্ত জাগলে খুব পাম্পড ফিল করে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয় এবং প্রিন্সেসের সামনে রিওয়ার্ড নিতে হাজির হয়। গোল্ড প্লেট ছাড়াও যার প্রমিস করেছিল, রুবিলিয়া এবং তার পার্টিকে নোট অফ এন্ডোর্সমেন্ট দেয় যাতে তাদের যখন খুশি ক্যাপিটালে ফ্রি অ্যাক্সেস মিলবে, কিন্তু অ্যাকসেপ্ট করার আগে চেক করে যে তার জানা আছে সে কি করছে। তার জন্য বিগেস্ট শক ছিল যে রুবিলিয়া না শুধু তার সব ম্যানারিজম রিভিল করে যা সে এতদিন শিখেছে, বরং বলে যে জব নেবার পর থেকে তার প্রত্যেক অ্যাকশন এবং রিয়াকশন অবজার্ভ করছে। লং স্টোরি শর্ট,
প্লট কিছু কথার পর রুয়ের প্রিন্সেসের সাথে উইয়ার্ড ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং অবশেষে সে পুরো সিটিতে রেপ্লিকা স্পাইস সেট করার পর গবলিন ভিলেজের দিকে রওনা দেয়। জার্নির দুদিন পর সে দেখে গবি আবার খুব স্যাড লাগছে, তাই জিজ্ঞেস করে কি সে এখনও সেই কথাগুলো নিয়ে ওয়ারিড যা তারা ডিসকাস করেছিল। যখন সে ইয়েস বলে তখন রু ইনভেস্টিগেট করে এবং জানতে পারে যে ডাম্পার ভেরিয়েন্ট হিসেবে সে লেভেল 89-এ আটকে আছে, তাই তাকে বেটার ফিল করাতে লং এবং বোরিং অ্যানিমে স্পিচ দেয় এবং ডিসাইড করে যে সে নিজে তার ট্রেনিংয়ে হেল্প করবে। কিন্তু এটা করতে জার্নি কয়েক ঘন্টার জন্য থামায় এবং তার সাথে লড়ার জন্য কিছু আনডেড জয়েন্ট মনস্টার সামান করে। গবি হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রেনিংয়ে ঝাঁপিয়ে পড়ে এবং যতটা পসিবল মনস্টার ডিস্ট্রয় করে যতক্ষণ না আনকনশিয়াস হয়ে যায়। তার উপর দয়া করে রু তাকে তুলে ক্যাম্পে নিয়ে যায় এবং নিজেও মাইনার ডিপ্লিশন ফিল করে। তার জন্য গুড নিউজ ছিল যে নিয়ারবাই কোনো মেজর থ্রেট নেই, তাই রু নাইস ডিনার খায় এবং তাড়াতাড়ি ঘুমাতে যায়। যদিও প্রায় মিডনাইটে গবি সিক্রেটলি রুয়ের ভ্যাম্পায়ার কনসোর্টে ইভলভ হয়ে যায় এবং পরের দিন জাগলে সে যাকে এত ভালোবাসে তার ভ্যাম্পায়ার নোবেল কনসোর্ট হয়ে খুব হ্যাপি হয়। রু উঠলে তার সাডেন এভলিউশন দেখে খুব অবাক হয়, কিন্তু গবি কয়েক সেকেন্ড হাসতে থাকে এবং নিজেকে সাইড চিক্স লিস্ট থেকে আপগ্রেড করে অফিসিয়াল ওয়াইফ ডিক্লেয়ার করে। একটু কনফিউজড হলেও রু তাকে জড়িয়ে ধরে এবং সুইট কথায় তার মাথা ভরে দেয়, যা মেয়েরা শুনতে পছন্দ করে। ডে 126 পর্যন্ত রু এবং তার পার্টি অবশেষে সেই জাঙ্গালে ফিরে আসে যেখানে সে জন্মেছিল। সেখানে পৌঁছে রু তার জীবনের বিগেস্ট শক পায় যখন রিয়েলাইজ করে যে কিচি তার গার্লফ্রেন্ড এবং বাকিরা ইতিমধ্যে ফিরে এসেছে এবং গবলিন কেভকে মডার্ন ফেসিলিটিসওয়ালা ম্যানশনে কনভার্ট করে ফেলেছে। অবাক হয়ে সে কিচি এবং বাকিদের এক্সপ্লেনেশন চায়, কিন্তু তারা বলে যে সব চুপচাপ সারপ্রাইজ দেওয়ার জন্য করেছে। এসব ছোটখাটো কথার পর কিচি এবং গবি রুকে ট্যুরে নিয়ে যায় ফার্ম দেখাতে এবং রু জানতে পারে যে ড্রায়ার যাকে সে দুবার স্ম্যাশ করেছিল সে ইতিমধ্যে তাদের সাথে থাকতে শিফট হয়ে এসেছে। এই রিইউনিয়নের পর সে র্যাঞ্চ, নিউ কিউট ক্যাট মেম্বার্স এবং অনেক নতুন জিনিস চেক করে। অল্প সময় পর হবজি ইনফর্ম করে যে এল্ডার জি সিকবেডের লাস্ট ব্রেথস গুনছে এবং মৃত্যুকে এমব্রেস করার আগে লাস্ট টাইম সবার সাথে দেখা করতে চায়। তৎক্ষণাৎ রু তার সব কনকিউবাইন্স এবং বাচ্চাদের এল্ডার জিয়ের বেডের কাছে নিয়ে যায় এবং চ্যাম্পকে জাগায় যাতে সে তাদের দেখতে পায়। নতুন ডিসেন্ডেন্ট দেখে এল্ডার জি জোরে হাসে এবং সেই দিনগুলো মনে করে যখন সে রুকে ডিসিপ্লিন করত। কিন্তু হাসি ঠাট্টার পর রু তাকে তার রিসেন্ট এভলিউশনসের কথা বলে এবং বুড়ো তার জীবনের শেষে যা দেখার সৌভাগ্য পেয়েছে সব প্রেজ করে। রুকে অন্যদের জন্য এত গুড রোল মডেল হওয়ার জন্য থ্যাঙ্কস বলার পরপরই এল্ডার জি চিরতরে চোখ বন্ধ করে, কিন্তু তার স্টিক অ্যাটেনশনে থাকে যেন লাস্ট পাম্প অ্যাকশনের জন্য রেডি। তার পিসফুল ডিমাইসের পর রু এল্ডার জি এর বডি ক্রিমেট করে এবং প্রমিস করে যে তার বাকি প্রায় 20 বছর সবার সাথে মেমোরিজ বানাবে। এরপর কোম্পানির বেয়ার হ্যান্ডেড ফাইটিং টুর্নামেন্ট হোস্ট করে এবং সবাইকে ইনস্ট্রাক্ট করে যে একে অপরের সাথে লড়ুক কিন্তু লাইফ নেওয়া থেকে বিরত থাকুক। এর সাথে ফার্স্ট স্পার্ক স্টিল আর্মার, নাইট এবং রুবিলিয়ার মধ্যে শুরু হয় এবং তারা ওপেন হার্ট দিয়ে লড়ে। এরপর রু হবজিকে গবির বিরুদ্ধে নামায়, তারপর আরও কিছু লোকের মধ্যে ম্যাচ হয়। ছোট প্লেয়ার্সদের লড়তে দেওয়ার পর রু অবশেষে তার ওল্ড রাইভাল কিচির সামনে দাঁড়ায়। আরেকবার শিয়ার স্ট্রেংথ টেস্টে একে অপরকে কিছু অ্যারোগেন্ট কথা বলার পর দুজনেই ফিস্টস বর্ষণ করে এবং লড়তে থাকে যতক্ষণ না পুরোপুরি টায়ার্ড হয়ে যায়। ফাইটিং টুর্নামেন্টের শেষে রু সবাইকে পারফরম্যান্স অনুযায়ী র্যাঙ্ক দেয়, যেখানে সে নিজে ফার্স্ট আসে এবং দিন শেষ হয় ডিলিশিয়াস হট ডিনার দিয়ে। পরের দিন খুব সকালে রুয়ের কাছে প্রিন্সেস রুবিলিয়ার কল আসে যে তাকে কাজের জন্য তার সার্ভিসেস দরকার এবং রু মনে করে সে নিশ্চয়ই কিছু হাইড করছে। তার হেজিটেশন বুঝতে পেরে প্রিন্সেস রুবিলিয়া প্রমিস করে যে যদি সে হেল্প করে তাহলে ক্যাপিটালের লোকদের মধ্যে তার নেম এবং ফেম আরও বাড়িয়ে দেবে এবং রুয়ের কাছে আর কোনো উপায় না থাকায় সে লোভ অ্যাকসেপ্ট করে। যেই সূর্য ওঠে রু এবং তার মার্সেনারিজ টিম রেডি হয় এবং রয়্যাল ক্যাপিটাল হসপিটালের দিকে জার্নি শুরু করে। এটা সম্পূর্ণ আনঅ্যাওয়্যার যে সেখানে কি হরিবল ডেঞ্জার অপেক্ষা করছে। তাই ভাইয়েরা, এটাই ছিল আমাদের ভিডিওর শেষ। আপনাদের কি মনে হয় প্রিন্সেস রু এবং তার লোকদের জন্য কি প্ল্যান করেছে? এটা কি নতুন ট্র্যাপ? আর গাইজ, এই সিরিজের সিজন 1 এখানেই শেষ। আগের ভিডিওতে একটা ছোট্ট টার্গেট দিয়েছিলাম, কিন্তু তোমরা সেটা পূরণ করতে পারোনি। তবুও আমি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। যদি এর নেক্সট সিজন দেখতে চাও তাহলে এই ভিডিওতে 20টা লাইক, 15টা কমেন্ট আর 100টা ভিউ পূর্ণ হলেই আমি নিয়ে আসব সিজন 2। আর ভিডিও দিতে একটু দেরি হয়েছে কারণ আমি আমার সেকেন্ড চ্যানেলের জন্য কাজ করছিলাম। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি, ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই চ্যানেলে খুব শিগগিরই একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। চোখ রাখো কিন্তু। তো আজকের মতো এখানেই শেষ। গুড বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।